কয়েকটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। শুরু করতে চাই বর্তমান সময়ে খুব আলোচিত জাতিসংঘ সফর বাংলাদেশের প্রতিনিধিদের, এবং সেখানে রাজনৈতিক নেতাদের, ৩টি দলের রাজনৈতিক নেতারা এসেছেন, এবং সেখানে আওয়ামী লীগের যে প্রতিক্রিয়া দেখা গেছে সেটি নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। একজন রাজনীতিক আখতার, তাকে ডিম ছড়া হয়েছে, বেশ গালাগালি করা হয়েছে। এতে আসলে আওয়ামী লীগ কি অর্জন করলো? ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু প্রবাসী ক্ষুব্ধ হয়ে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে একটি সুনির্দিষ্ট জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধির প্রতি। তারা কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ আমাদের যেই নিবন্ধিত দলগুলো আছে, যদি আমি বলি বিএনপি বা জামায়াতে ইসলামী, তাদের কোনো নেতৃবৃন্দের প্রতি কিন্তু কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা সেই অর্থে দেখিনি, কিন্তু দেখেছি একটি জঙ্গি গোষ্ঠীর প্রধানকে বা অন্যতম মুখপাত্রকে আক্রান্ত হতে নয়, আমি বলবো যে প্রতিবাদের ভাষার সেটা বহিঃপ্রকাশ তার উপর ঘটেছে। তারা যেখানে আমাদের সাবেক একজন বিচারপতি থেকে শুরু করে যারা আমাদের নেতৃবৃন্দ ছিল, আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে বাইরে ঘরে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমান করছে, আক্রমণ করছে, জুতোর মালা পরিয়ে দিচ্ছে, চর থাপ্পড় দিচ্ছে। সাবেক নির্বাচন কমিশনার, যিনি প্রধান নির্বাচন কমিশনার সাহেব ছিলেন, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। আমাদের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে প্রায় হত্যা করে ফেলেছিল আদালত প্রাঙ্গণে। এই জঙ্গি গোষ্ঠীর এই সমস্ত ভয়াবহতার প্রতিফলন হিসেবে তাকে কেউ ডিম মারবে না, এটা তো অস্বাভাবিক বিষয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবাদের ভাষা হিসেবে এটা কিন্তু, যখন আমরা দেখেছি যে ইসরায়েলি মানে গণহত্যার প্রতিবাদে যারা সেখানকার যে নাগরিক, তারাও কিন্তু এইভাবে করে অনেক সময় প্রতিবাদ করেন বা ক্ষোভ প্রকাশ করেন। এখানে কারো ফিজিক্যাল অ্যাসল্ট কারো হয়নি। এটা হচ্ছে তাদের যেই রাজনীতি, অনিবন্ধিত একটি রাজনৈতিক দল, সেটা একটা জঙ্গি গোষ্ঠী বলবো, নৈরাজ্যবাদী জঙ্গি গোষ্ঠী। এই খুনি ইউনুস তার খুনের সহযোগীদেরকে নিয়ে যখন জাতিসংঘে গেল, সেটাতে তো এই ধরনের এক্সপ্রেশনটা তো এক্সপেক্টেড। এই ধরনের কথা যখন বাংলাদেশে আপনি যে ঘটনাগুলো বলছিলেন, যে হ্যাঁ আমরা দেখি আসলে যেভাবে মবের শিকার হচ্ছেন বিশিষ্ট নানান ব্যক্তিরা, তো সেটা যখন প্রশ্ন করি সরকারের ব্যক্তিদেরকে, তারা বলছেন এটা প্রেশার গ্রুপ। সাংবাদিকদের আলোচনায় তারা এটা বলে থাকেন, এটা প্রেশার গ্রুপ। তো সেটা যদি আপনারা বলছেন যে যেভাবে আসলে মবের শিকার হচ্ছেন, ওটা মব হলে এখানে যা হচ্ছে সেটি কি মব নয়? অবশ্যই না, সেটা প্রতিবাদ। বাংলাদেশেও প্রতিবাদ রাজনীতিতে হচ্ছে বলে তারা বলেন, কিন্তু বিক্ষুব্ধ জনতা। প্রতিবাদ তো না, বিক্ষুব্ধ জনতা তো আদালতে গিয়ে মানুষ হত্যা করে না। বিক্ষুব্ধ জনতা তো, মব যেটা বলছে, বিক্ষুব্ধ জনতাতে গিয়ে পিটিয়ে যে মেরে ফেলা হচ্ছে, বিক্ষুব্ধ জনতা তো সেটা করে না, সুনির্দিষ্ট টার্গেট কিলিং করা হচ্ছে। বিক্ষুব্ধ জনতা যদি বিক্ষুব্ধই হয়ে থাকতো, তাহলে তারা সেখানে আন্দোলন সংগ্রাম করতো অন্যভাবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখিনি। আমরাও তো বিগত 15 বছর সরকার পরিচালনা করেছি, এর মধ্যে বহুবার ডক্টর ইউনূস নিজে স্বয়ং আদালতে গিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপি, জামায়াত ইসলামীর অনেকে আদালতে গিয়েছেন। এমনকি যুদ্ধাপরাধী হিসেবে যারা চিহ্নিত হয়েছিল এবং যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, তাদের কারো প্রতি কখনো আদালত প্রাঙ্গণে বলি বা কারাগারের অভ্যন্তরে অসম্মানজনক আচরণ কারো সাথে করা হয়নি। কখনো একটি হয়নি উদাহরণ মাহমুদুর রহমানের উপর হয়েছে, সাংবাদিক মাহমুদুর, তাকেও ডিম মারা হয়েছে, একমাত্র মারপিটও করা হয়েছে। ঘটনা ঘটেছে মাহমুদুর রহমানের উপরে। আর সেই মাহমুদুর রহমান কি পদার্থ, তিনি কি পদার্থ নাকি অপদার্থ, সেটা তো আমরা তার বর্তমান কার্যকলাপ এবং পূর্বের কার্যকলাপের মধ্যে দেখতেই পাই। তিনি যেভাবে করে ওই আমি বলবো গোয়েবলসীয় সাংবাদিকতা করেন, তার তো আসলে সাংবাদিকতা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনার যেমন একটি সাংবাদিকতার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তিনি ছিলেন একটা বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের, ইনফ্যাক্ট সেখানে তিনি চাকরি করতেন ইঞ্জিনিয়ার হিসেবে। সেখানে অ্যাডভাইজার ছিলেন বিএনপি জামায়াত সরকারের সময়ে। হ্যাঁ, এবং তার পরবর্তীতে বেসরকারি একটি উপদেষ্টা হিসেবে বা অ্যাডভাইজার হিসেবে সেখানে বেগম খালেদা জিয়ার যে সরকার, সেখানে অংশীদার ছিলেন। তার তো সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং হলুদ সাংবাদিকতার জন্য যা যা করার তিনি তাই করতেন। স্বাভাবিকভাবেই তিনি যে আক্রান্ত হবেন না এই গ্যারান্টি তো কেউ। আর তিনি কিন্তু রাজধানী ঢাকায় আক্রান্ত হননি, তিনি আক্রান্ত হয়েছিলেন আরেকটি জেলা শহরে।
সেখানে স্বাভাবিকভাবেই রিসোর্সের সেখানে কিছু চ্যালেঞ্জ ছিল। এই একটি ঘটনা ছাড়া আপনি দেখবেন আর একটি কোনো ঘটনা পাবেন না যেখানে সাংবাদিক বলি, বুদ্ধিজীবী বলি, বিএনপি বা জামায়াতে ইসলামী সমমনার কারোর প্রতি, এমনকি এই যে গোলাম আজম সাহেব, হ্যাঁ, এবং অথবা এই যে মৌলানা সাইদি সাহেব, হ্যাঁ, তাদের প্রতিও কখনো কখনো একদিনের জন্য হলেও কিন্তু কখনো অসম্মানজনক আচরণ আমাদের সরকারের সময় হয়নি। আদালত তার নিজস্ব গতিতে চলেছে, আইন তার নিজস্ব প্রক্রিয়া চলেছে, এবং সেভাবে করে চলেছে বলেই 15 বছর আওয়ামী লীগ সরকার টিকেছে। নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, সুশাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে, নানান বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, মানে তারপর সেভাবে চলেছে বলে 15 বছর টিকেছে, তারপর আসলে কিভাবে চললো না বলে 15 বছর পরে আসলে পতন হলো, সেই প্রসঙ্গে একটু পরে যাই, সেটি মূল বিষয় না আলোচনার আজকে। কিন্তু ওই যে আপনি বলছিলেন যে তিনি আসলে কি পদার্থ বা অপদার্থ ছিলেন মাহমুদুর রহমান, তাহলে এরকম আসলে অপদার্থ বা হলুদ সাংবাদিক হলে তাকে ডিম মারা, এটাতে সমস্যা হয় না, এটি আসলে করা যায়? সেখানে যদি বহিঃপ্রকাশ ঘটে ক্ষোভের, ডিম কেন, মানুষ তো পাথরও তো মারতে পারত, তাই না? পাথর তো তাকে মারেনি, বা তাকে তো পাথর কেউ মারেনি। সুতরাং সে যা করেছে, একটা কর্মফল বলে একটা কথা আছে, কর্মফল কিন্তু যেটা মানে একটা মানে তো কর্মফলের যে দর্শন, সে অনুযায়ী কিন্তু আপনি যা করবেন সেটা কিন্তু একটা ফলন সেটা আপনার জীবনে হবেই। আক্তাররা যা করছে সারা বাংলাদেশে, সেটা একটি ডিম সেটা যথেষ্ট নয়। ডিমের চাইতে অনেক বেশি কিছু তাদের প্রাপ্য ছিল এবং প্রাপ্য তারা। কিন্তু আওয়ামী লীগ, আমি বারবার বলছি, আওয়ামী লীগ বাংলাদেশকে কোনো গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায় না। এই আজকের যে রাষ্ট্র ব্যবস্থা, আজকের যে অর্থনীতি, আজকে যেখানে আমাদের এত অভূতপূর্ব পরিবর্তন, উন্নয়ন এবং দারিদ্র বিমোচন থেকে শুরু করে যে সমস্ত পরিবর্তনগুলো এসেছে, এগুলো তো আওয়ামী লীগ সরকারের সময় এসেছে। তো সুতরাং আমরা কেন চাইবো বাংলাদেশটা হাইতিতে পরিণত হোক, আমরা কেন চাইবো বাংলাদেশ সোমালিয়াতে পরিণত হোক? এখন পর্যন্ত আমরা সবাই সহনশীল আচরণ করছি। আমাকে নিষিদ্ধ করে দেওয়ার পরও আমার কর্মীদেরকে, আমি যদি বলি আমি সরকারের দায়িত্বে ছিলাম, কোনো যদি দুর্নীতি করে থাকি আমি করেছি, কোনো যদি সহিংস ঘটনায় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার জায়গায় সেখানে যদি অবিচারমূলক কোনো সিদ্ধান্ত, সেটা আমি দিয়েছি, সরকার দিয়েছে, বা সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিল। আমার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সেখানে কোনো রোল ছিল না, বা আমার তেতুলিয়া একদম নিঃসন্দেহে যেভাবে ঘরে ঘরে হামলা বা হচ্ছে, সেটি খুবই নিন্দনীয় বিষয়, সেটি ঠেকানো যাচ্ছে না, এর সমালোচনা জারি রাখতেই হবে। এটা আপনি মোটা দাগে খুবই দ্রুতভাবে বলে দিলে চলবে। কারণ আমি আসলে পরের প্রশ্নে একটু যেতে চাই। আপনি বলছিলেন যে এই যে মানে ওটি হচ্ছে কর্মফল, এখন মজার ব্যাপার কি জানেন, এখন এটি বলা হচ্ছে যে এটি আওয়ামী লীগের কর্মফল, তারা যা করেছে সেটির কর্মফল। দেখুন, আপনি আসলে যেভাবে আমার মানে কথা শেষ হওয়ার মধ্যে যদি আবার প্রশ্ন করে ফেলেন, আমার পক্ষে আসলে মানে কথার উত্তরটা যথাযথভাবে দেওয়া সম্ভব হবে না। আমার কথা সম্পূর্ণ হলে আপনি প্রশ্নটা করলে সেটা ভালো হবে, তাহলে পরিষ্কার হবে আমার যে বক্তব্যটা। একটু স্লো যাবেন, তাহলে আমার কথা একটু মানে সহজ হবে। কর্মফল, 15 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে তারপরে যদি আপনি বলেন যে যেই রাজনীতি, যেইভাবে করে নির্যাতন হত্যাযজ্ঞ চলছে 5ই আগস্টের আগে এবং তার পরবর্তীতে, সেখানে তারা যা করছে, আমরা আমাদের সরকারের সময়ে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল, সমাজ পরিচালিত হয়েছিল, বিচার বিভাগ পরিচালিত হয়েছিল, প্রশাসন পরিচালিত হয়েছিল, তার 1% যদি তারা চর্চা করত, তাহলে ন্যূনতম আইনি অধিকার, বিচার পাওয়ার অধিকার আমাদের সকলের থাকতো। তারা তো ইতিমধ্যে কারাগারে যেভাবে করে জেল হত্যা করেছিল, সেখানে তো সরাসরি গুলি করে হত্যা করেছে। ইতিমধ্যে কারাগারে আমাদের বহু নেতাকর্মীকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সময় তো দেখাতে পারবে না তারা বিএনপি বা জামায়াতে ইসলামীর কোনো নেতৃস্থানীয় ব্যক্তি বা এমনকি কর্মী পর্যায়ের কোনো ব্যক্তিকেও কারাগারে বিনা চিকিৎসায় কেউ মারা গিয়েছে, সেটা তো কোনো দেখাতে পারবে না। সুতরাং তারা যা করছে যথাসময়ে সেটা প্রাপ্য। তারা যদিও অভিযোগ করেন, বিএনপি নেতারা অভিযোগ করেন যে বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিং করা হয়েছে, তার যথাযথ চিকিৎসা করা হয়নি, এই অভিযোগগুলো কিন্তু করেন, আপনি শুনেছেন নিশ্চয়ই। অভিযোগ তো বাংলাদেশে অভিযোগের কোনো শেষ নেই। যারা
প্রপাগান্ডা করে গোয়েবলসের একটা কথা ছিল, মিথ্যা যদি বারবার করে আপনি বলতে থাকেন তাহলে সেই মিথ্যাটা একসময় জনগণের কাছে সত্য হিসেবে সন্দেহজনকভাবে উপস্থাপিত হয় এবং গ্রহণযোগ্য হয়ে যায়। তাদের মিথ্যার বেসারতি এত বেশি, এত গভীর, তারা তো মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই পরিবর্তন করে দিতে চায়। তারা তো ৭১কে আর স্বাধীনতা বলছে না, ২৪কে স্বাধীনতা বলছে, ৪৭কে স্বাধীনতা বলছে। তারা বাংলাদেশের জাতির পিতাকে তো মানছে না, বুঝলাম, রাজনৈতিকভাবে তারা মানে না। তারা তো তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, হ্যাঁ, আমাদের যে জাতীয় চার নেতা থেকে শুরু করে যারা সেক্টর কমান্ডাররাও ছিলেন, তাদেরকে তো তারা মানছে না। তারা তো চরম নৈরাজ্যবাদী। তো সুতরাং তারা কি করছে সেটা মুখ্য নয়। আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতিতে অনেক প্রক্রিয়া থাকে। রাজনীতিতে অনেক প্রক্রিয়া থাকে। একটি বিষয় হচ্ছে, দেখুন, যখন আমরা যেখানে উন্নত রাজনীতির ন্যূনতম, যেখানে একটা উদাহরণ যদি আমি বলি, আমি প্রতিবেশী দেশগুলো যদি বলি, আমাদের আশেপাশের দেশগুলো, এবং আমরা যদি ইউরোপ আমেরিকার দেশের কথা বলি, সেখানে যারা রাজনীতি করেন, সরকারের যে নীতি, সেই নীতি যদি কোনো রাজনৈতিক দলের পছন্দ না হয় তাহলে সেই নীতির তারা সমালোচনা করেন, বিরোধিতা করেন। সেটা তারা সংসদে করতে পারেন বা সেটা তারা গণমাধ্যমে করেন। প্রাথমিক কার্যক্রমটা হচ্ছে বিরোধিতা করা বা সমালোচনাটা করা। আমাদের ১৫ বছরের সময় আপনি একজন সাংবাদিক ছিলেন, আপনি সেখানে টক শো পরিচালনা করতেন। সেখানে প্রত্যেকটা টক শোতে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব কি ছিল না? প্রতিটা টক শোতেই ছিল। এবং ৩৬টি চ্যানেলে বাংলাদেশে প্রতিদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিদিন সমালোচনা করার জন্য দ্বার উন্মুক্ত ছিল এবং প্রতিদিন করা হতো। হ্যাঁ, যদি বলি যে মিছিল সমাবেশ করার বিষয়ে, সেখানে আমাদের সময়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করা হয়েছে। কেন হয়েছে সেটা এখন দেখুন, যে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন অফ ঢাকা সিটি, যে যেখানে পারছে সেখানে সমাবেশ ডেকে পুরো শহরকে ব্লক করে দিচ্ছে। এই যে অরাজকতা এবং নৈরাজ্য, সেটাকে বন্ধ করতে আমরা কিন্তু নিয়ন্ত্রিতভাবে পলিটিক্যাল প্রসেশনগুলো করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম। তাও কখন? ২০১৪ সালের পরে। ২০১৪ সাল পর্যন্ত তো বিএনপি এবং জামাত সংসদে উপস্থিত ছিল। ২০০৮ সালের নির্বাচনের পরে কিন্তু জামাত ইসলামীরও কিন্তু প্রতিনিধিত্ব সংসদে ছিল। ১৪ সালে তারাই সিদ্ধান্ত নিল তারা নির্বাচন করবে না। আমার সাথে তো তাদের এই জায়গাটাতে ব্যাপক পার্থক্য আছে। আমি বলছি নির্বাচন করা আমার অধিকার, আমাকে করতে দিতে হবে। আর তারা তো নিজেরাই সজ্ঞানে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করবে না, নির্বাচনকে প্রতিহত করবে। এই একটা করে বিষয়ে আসি, তাছাড়া অনেকগুলো প্রসঙ্গ মাঝখান দিয়ে চলে যাচ্ছে, স্কিপ হয়ে যাচ্ছে। যেমন আপনি বলছেন নির্বাচন, আপনি বলছেন আপনি নির্বাচন করতে চান কিন্তু করতে দেয়া হচ্ছে না। মোহাম্মদ আরাফাত আপনাদের নিষিদ্ধ হবার আগেই বলেছিলেন যে এই ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। সেই অবস্থাটা কি আপনাদের তাহলে ছিল না, দলীয় ছিল না? না, আপনি এখানে আমাকে তো কন্ট্রাডিক্ট করে কোনো লাভ হবে না। আপনি এটা মানে সেন্সেশনাল কন্ট্রাডিকশনের কোনো প্রয়োজন নেই। মোহাম্মদ আরাফাত যে কথা বলেছে সেটাই আমাদের দলীয় অবস্থান। আমি তো নির্বাচন করতে চাই, কিন্তু নির্বাচনটা কিভাবে হবে সেটা হচ্ছে কথা। তিনি কি বলেছেন? তিনি কি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন একেবারেই করবে না? তা তো নয়। নির্বাচন করার আগে যদি আমার কোনো সাংগঠনিক সভা বা আমার যে ডেকোরাম অনুযায়ী যে একটা আমার প্রেসিডিয়ামের একটা সভা হবে, সেই পরিস্থিতি তো আপনি রাখেননি। আপনি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আপনি সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূলে আপনি গ্রেফতার করছেন। নির্বাচন তো অনেক দূরের কথা। স্বাভাবিক সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার যেই টেবিলে বসে আলোচনা করার যে সিদ্ধান্ত নেওয়ার যে অবকাশটা, সেই স্কোপটাকে আপনি রাখছেন? আপনি তো ঘর থেকে তুলে নিয়ে এসে মবের হাতে ছেড়ে দিচ্ছেন, মব তৈরি করছেন এবং হত্যা করছেন এবং অথবা কারাগারে নিক্ষেপ করছেন। আপনি মামলা দিচ্ছেন হাজার হাজার। এই মুহূর্তে আমার বিরুদ্ধে মামলা আছে, আমি যা দেখেছি এফআইআর আছে ১৬০টি। তো একটা মানুষ ১৬০টি খুন, মার্ডার কেস, হ্যাঁ, একসাথে তো করা কখনো সম্ভব নয়, তাই না? তো এই ১৬০টি কেসের মধ্যে একটিতে আমি দেখলাম আসামি করা হয়েছে আমাদের চকবাজার ওয়ার্ডের একজন কাউন্সিলরকে, যিনি আজ থেকে প্রায় ৪ বছর আগে ইন্তেকাল করেছেন। তাকেও সেখানে আসামি করা হয়েছে। এই যে মামলা বাণিজ্য শুরু করেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইউনূসের জঙ্গি গোষ্ঠী মিলে, সেখানে নির্বাচন তো দূরের কথা, সাংগঠনিক কাজেই তো সেখানে করার অবকাশ নেই। সেই ক্ষেত্রে যখন আপনি এই ধরনের এক্সট্রিম অথরাইটেরিয়ান অ্যাকশনের দিকে যাবেন, ব্যাপক আপনার নিয়ন্ত্রণের দিকে যাবেন একটি বিশাল রাজনৈতিক দলের সংগঠনের প্রতি, সেটার পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা যদি বলি যে
আমাদের সময়ে জামায়াতে ইসলামীকে ব্যান করা হয়েছে কিন্তু প্রশাসনিকভাবে ৩রা আগস্ট। তার আগে আদালতে মামলাটা কিন্তু চলমান ছিল, কিন্তু তাদের কার্যালয় ছিল, তাদের কার্যালয়ে তাদের সভা হতো, তাদের মিছিল মিটিং এর ক্ষেত্রে যেহেতু তারা কিছু সুনির্দিষ্ট আক্রমণ করেছিল, সাইদি সাহেবকে যখন বলা হলো যে চাঁদে দেখা গিয়েছে, সেটাকে ইস্যু করে সারা দেশব্যাপী যে ভয়াবহ অরাজকতা করাচ্ছে, তার পরবর্তীতে তাদের কার্যক্রমে কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীর আমির থেকে শুরু করে এই যে পরোয়ার সাহেব, তারা তো কার্যালয়ে বসে সভা করতে পেরেছেন, তারা প্রশাসনের সাথে কথা বলতে পেরেছেন। কিন্তু আমরা প্রায় দিনই খবর পেতাম গোপন বৈঠক করার সময় তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে বা গ্রেপ্তার করানো হচ্ছে। আসলে কি যে গোপন বৈঠক হতো সেটা বুঝতাম না, একসাথে কতজন মানুষ মিলে বসলেই একটা গ্রেপ্তারের বিষয় আসতো। তাদেরকে তো কখনো সেই কোনো সভার জন্য, সভা করার জন্য কোনো তো মামলা দেওয়া হয়নি। তাদের আলোচনা ছিল আমাকে করতে দেওয়া হয়নি, কিন্তু তাদের তো কার্যালয়টা তো কখনো ব্যবহার করতে পেরেছে। তারা বিএনপির যে কার্যালয়, তারা তো সার্বক্ষণিক সেটা ব্যবহার করতে পেরেছে। 28 অক্টোবর তো বিএনপি তো সেখানে মিছিলও করতে পেরেছে, এবং সেখানে অনুমতিও দেওয়া হয়েছে মিছিল করার জন্য, সভা সমাবেশ করার জন্য, তাই না? তো আমরা যখন 2009 সালে রাষ্ট্রীয় দায়িত্বে আসলাম, বিএনপি বা জামায়াত ইসলামীর সভা সমাবেশ বাংলাদেশে কি পরিমাণে হয়েছিল, এবং সেখানে তারা 6টি সিটি কর্পোরেশনে বিজয়ী হয়েছিল, মেয়র হয়েছিল, তাই না? তো সুতরাং আমাদের সরকারের সময়ে ডাকসু নির্বাচন হয়, সেই ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিল, ভিপি এই যে নূর, তাই না? তো সেই ক্ষেত্রে সরকার যদি সবকিছুই, আমাদের আওয়ামী লীগ সরকার যদি সবকিছুই কুক্ষিগত করে ফেলতো, তাহলে তো ঢাকা ব্যাংক থাকতো না, বা বাংলা ভিশন টেলিভিশন চ্যানেলও থাকতো না, এনটিভিও থাকতো না, তাই না? তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কার্যক্রম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, আমরা তো কখনোই সেগুলোতে নিয়মের বাইরে গিয়ে কোন ধরনের যে বিষয়টি বলা হয় যে আপনারা তো গণ অভ্যুত্থানে মানে আপনাদের পতন হয়েছে, অতএব আপনাদের সাথে ট্রিটমেন্টটা কি আর ওই রকম হবে? আমাদের কোনো গণ অভ্যুত্থান হয়নি। আমি মানে আপনার প্রশ্নটা আসলে আমার বক্তব্য শেষ করার পরে করলে তাহলে আমি আপনার প্রশ্নটা শুনতে পারবো। আপনি একটু আরেকবার বলুন। আবার সময় সীমাবদ্ধ করে দিয়েছেন আপনি, যার কারণে একটু অনেকগুলো বিষয় অ্যাকোমোডেটও করতে হবে। তাহলে আমরা কম কথা বলবো, কিন্তু মানে যদি কথার উপর কথা হয় আমি শুনতে পাচ্ছি না, এজন্য। আচ্ছা আচ্ছা, গণ অভ্যুত্থান হয়নি, তাহলে কি আপনার বক্তব্য কি? এটা তো গণ অভ্যুত্থান কিভাবে বলবেন আপনি? আপনি একটা দাঙ্গা সৃষ্টি করলেন, দাঙ্গার মাধ্যমে ঢাকা শহরে আপনি ব্যাপক জিহাদি গোষ্ঠীকে ঢোকালেন। ইউনূস তো নিজেই স্বীকার করেছে, এই যে তথাকথিত শান্তি পুরস্কারধারী ইউনূস নিজেই স্বীকার করেছে, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। কে ঢোকালো আমার কথা, জিহাদি গোষ্ঠীকে? জিহাদি গোষ্ঠীকে সেটা ভাড়া করে কাদেরকে নিয়ে আসা হয়েছে, সেটা তো আমরা যখন তৎকালীন সময়ে সরকারের অবস্থা, সেখানে থেকে আমাদেরকে সেটা সংস্থাগুলো বলছিল যে এই স্পেশালি ট্রেন্ড স্নাইপার আনা হয়েছে ঢাকা শহরে, সুনির্দিষ্টভাবে ক্লিনিক্যালি টার্গেট করে মানুষ হত্যা করার জন্য। তারপরে এই যে পরিকল্পিতভাবে আপনার যেই স্থাপনাগুলোতে আক্রমণ, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়গুলোর সামনে গিয়ে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার, আবার বলুন। পরিকল্পনাটা কাদের? পরিকল্পনা তো ইউনূস নিজেই বলেছে, হি হ্যাড এ টিম। সেই টিমের সাথে কারা কাজ করেছে সেটা তো আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু যারা বিশ্লেষক তারা প্রতিনিয়ত বলছেন, এমনকি আমেরিকাতে প্রফেসর জেফরি স্যাক্সও বলেছেন, বিভিন্ন দেশ থেকে অর্থ এসেছে রেজিম চেঞ্জের জন্য। রেজিম চেঞ্জ অপারেশন যখন কেউ করে, সেই রেজিম চেঞ্জটা কিভাবে করে সেটা তো আমরা দেখেছি নানান দেশে। ইউক্রেনে আমরা দেখিনি, মেইডান রেভলিউশন বলা হয়ে থাকে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দায়িত্ব গ্রহণ করে বললেন বাংলাদেশ একটা ভুইফোর এনজিও কে $24 মিলিয়ন এক বছরে দেওয়া হয়েছে, সেখানে 3 জন লোক কাজ করে। এই $24 মিলিয়ন কাদের কাছে গিয়েছে? এই যে অর্থগুলো বিদেশ থেকে আনা হয়েছে, দেশ থেকে আনা হয়েছে, এবং হঠাৎ করে রাতারাতি পাকিস্তান সেনাবাহিনীর যেই বাংলাদেশে আসা যাওয়া, পাকিস্তানের সাথে যে ভয়াবহ নতুন করে একেবারে অভূতপূর্ব নতুন সম্পর্ক তারা স্থাপন করতেছে, যার সাথে আমার কোনো ট্রেডও নেই, সেই অর্থে যোগাযোগও মানে কমার্শিয়াল রিলেশনশিপ ইজ ভেরি এক্সপেন্সিভ, কারণ পাকিস্তান তো পুরো ভারতবর্ষ ক্রস করেই সেখানে আসতে হয়। এখানে আমাদের কাছে তথ্য আছে সেখানে আইএসআই ইনভলভ ছিল, সেখানে অন্যান্য বিদেশি সংস্থা ইনভলভ ছিল। এগুলো তো পরিষ্কার হয়ে গিয়েছে এখন, কিভাবে সমকামীদের সংগঠন থেকে শুরু করে একেবারে উগ্র মৌলবাদী সংগঠন সবাইকে কিভাবে আর্থিকভাবে
ম্যানেজ করে নামানো হয়েছে সেটা তো আমরা দেখেছি। এই একই কাজ কিন্তু আগেও করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের পরিকল্পনার কারণে নেতৃত্বের সেই দক্ষতা বা সেইভাবে করে প্রশাসনের যেই মানে কার্যক্রম, যারা নেতৃত্বে ছিলেন প্রশাসনের, তাদের দক্ষতার কারণে এই সকল ষড়যন্ত্র আগে তারা বাস্তবায়ন করতে পারেনি। আসলে কোথাও দক্ষতার ঘাটতি ঘটলো। এক্সট্রিম ডান, এক্সট্রিম বাম, মানে সবাই মিলেমিশে, একদম উগ্র ডানপন্থী এবং সমকামীদের সংগঠন সবাই মিলেমিশে গেল, কিন্তু আপনারা বিষয়টা ডিল করতে পারেন না। মানে আপনাদের শক্তি তখন কোথায় ছিল? আমি আসলে এদিকে খুব বেশি যেতে চাই না, এটা পুরনো আলোচনা, আপনিও হয়তো বিভিন্ন জায়গায় করেছেন, তারপরে যেহেতু বলছেন একটু শুনি। দেখুন, আমাদের শক্তি, আমাদের একটা অবস্থান ছিল যে আমরা রক্তপাত যেভাবে করে বাড়ছে, যেভাবে করে ক্লিনিক্যাল কিলিং চলছে, সেটা আমরা আরো বাড়ুক, সেটা আমরা চাইনি। আমরা কিন্তু সাংগঠনিকভাবে যদি সেখানে সশস্ত্র অবস্থানও নিতাম বৈধ অস্ত্র নিয়ে, তাহলে কিন্তু পরিস্থিতি হয়তোবা আমাদের এই যে আজকের যে এইভাবে করে সরকার উৎখাত তারা করেছে সেটা তারা করতে পারতো না। এখানে অনেক আভ্যন্তরীণ ষড়যন্ত্র হয়েছে। সেখানে সম্পূর্ণ দায়িত্ব যখন নির্দিষ্ট বাহিনীদের হাতে দিয়ে আমাদের দলকে বলা হলো যে সাংগঠনিকভাবে তারা মাঠ ছেড়ে দিক, সেই ধরনের কিছু সিদ্ধান্তের কারণে আমাদের রক্তপাত বন্ধ বা রক্তপাত না হোক, সেই ধরনের আমাদের যে চিন্তা ছিল সেটার কারণেও হোক বা ষড়যন্ত্রের কারণে হোক, সেটা আমি ওই আলোচনায় যাচ্ছি না। তবে কিছুদিন আগে আপনি দেখেছেন যে এই যে ভিপি নূর, হ্যাঁ, তিনি নিজেই বলেছেন যে নানান এমবেসিতে গিয়ে যখন তিনি আলোচনা করেছেন, এটা আমি আমার কথা না, এটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইন্টারভিউ দেওয়ার কথা না, তাদেরকে নানানভাবে ফান্ডিং করা হতো সরকার বিরোধী কার্যক্রমের জন্য। ইউএসএইড এর ফান্ডিং গুলো কোথায় যেত সেটা আমরা দেখেছি। দেখুন, যখন গ্রিন বিলের ব্যাপক ইনভেস্টমেন্ট আসে রেজিম চেঞ্জের জন্য, তখন পৃথিবীর যে কোনো সরকারের পক্ষেই সেটাকে ম্যানেজ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক, আমার প্রশ্নটা কিন্তু এখানেই ছিল জনাব নওফেল, আমার প্রশ্নটা কিন্তু এখানেই যে আপনাদের বিরুদ্ধে কেন এই ডান বাম, মানে একদমই তারা ডিফারেন্ট আইডিওলজি, সবকিছুতে ডিফারেন্ট, কিন্তু তারা এক হয়ে গেল, এম্বাসি গুলো লেগে গেল, এমনকি দেশের মানুষকেও নিয়ে রাস্তায় নামিয়ে ফেললো। রেজিম চেঞ্জের সিদ্ধান্ত যখন, আমি বলি, রেজিম চেঞ্জের সিদ্ধান্ত যখন ডিপ স্টেট, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থারা মিলে, বিশেষ করে মানে এটা বলতে এখন দ্বিধা নেই যে পশ্চিমা দেশগুলোর যে সংস্থাগুলো ছিল, তারা তাদের সাথে একটা কূটনৈতিক পর্যায়ে যেভাবে আমাদের সম্পর্ক হানি হয়েছে, সেটার তো একটা রিপার্কেশন হবেই, এবং সেই রিপার্কেশনটা তারা করেছে। এবং সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটাকে আমাদের কূটনৈতিক ব্যর্থতার ফসল কিনা, কারণ একটা পর্যায়ে কিন্তু 2014 সালের নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু মানে জামায়াতে ইসলামী বা বিএনপির যে সহিংস আন্দোলনকে তারা কিন্তু সমালোচনা করেছে, এবং তারা বলেছে যে দিস পিপল আর নট ফিট টু রান দ্য গভর্নমেন্ট, তাই না? পরবর্তীতে নানান ঘটনা প্রবাহের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা পশ্চিমা বিশ্বের যারা আছে, তাদের সাথে কিছুটা দূরত্ব যদি বলি আমি, আবার পাশাপাশি ডক্টর ইউনূসের যে বিশাল যে পুঁজি বিনিয়োগ করা আছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, সেগুলোর তো ডিভিডেন্ড সে পাবেই, এবং সেখানে কিন্তু পরিকল্পিতভাবে এই কাজগুলো হয়েছে। পূর্বের আলোচনায় আমি এই মুহূর্তে গিয়ে সময় নষ্ট করতে চাই না, আমি সামনের দিকে এগোতে চাই, এবং আমার মনে হয় আমাদের আপনার যারা দর্শক আছেন তারাও সামনের দিকের আলোচনাটাই শুনতে, সামনের দিকের আলোচনায় একটু যাই তাহলে। আপনি বলছিলেন একটু আগে যে আপনাদের গৃহযুদ্ধে যাওয়ার প্ল্যান নাই, আপনার আসলে সহিংসতার দিকে এখনো পর্যন্ত যাওয়ার প্ল্যান নাই, তাহলে আপনাদের প্ল্যানটা আসলে কি রকম? সম্প্রতি মানে বেশ কদিন আগেই দেখছিলাম যে আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে শেখ হাসিনার একটি বক্তব্য সম্বলিত একটা ফটো কার্ড, যে আমি আসছি, আবার আসছি, তোমাদের যার যা ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা ভুলে যাও, আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না, এরকম একটি ফটো কার্ড দেখলাম। তারপরে আবার একটা ভার্চুয়াল বক্তব্য, তার আগেও এরকম বক্তব্য। ভার্চুয়াল বক্তব্যটা এরকম যে কবে ক্ষমতায় যাব বা যাবেন, কবে প্রতিশোধ নেওয়া হবে তার ঠিক নাই, এখন যখন যেখানে দেখা হবে সেখানেই ব্যবস্থা নিতে হবে, মনে রাখবা গেরিলা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এখন সেই পথই ধরতে হবে। আসলে কোনটা আপনাদের অবস্থান? প্রতিশোধের রাজনীতি নয় নাকি প্রতিশোধেরই রাজনীতি? দেখুন, রাজনৈতিক কর্মসূচি, আমি আবারও ওই আগে যেটা একটা সূত্রপাত করেছিলাম, রাজনৈতিক কর্মসূচির 3টা পর্যায় থাকে। একটা হচ্ছে অ্যাডভোকেসি এবং পলিসি ক্রিটিসিজম, পলিসি অপোজিশন। নীতি নির্ধারণী পর্যায়ে আমি যখন আমার একটা সরকারের কোনো সিদ্ধান্ত আমার ভাল লাগবে না বা সেটা সমালোচনা করার জন্য আমি সেটা গণমাধ্যমের মাধ্যমে সমালোচনা করব, আমি সেটা রাজপথে দাঁড়িয়ে সমালোচনা করতে পারি, প্রেস ব্রিফিং এর মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, বা কোনো পার্লামেন্টে গিয়ে আমরা সেটা সমালোচনা করতে পারি। এটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক সমাজের একটি প্রক্রিয়া।
দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে যখন আমি দেখব যে আমার যে সমালোচনা তারপরেও জনগণের যে ইচ্ছা তার বিরুদ্ধে সরকারের নীতি বা সরকারের কর্মসূচি বা কর্মকৌশল যারা সরকারে বসে আছে তারা সেটা শুনছে না, তখন সেই পরবর্তী ধাপটা আসে হচ্ছে প্রতিবাদ। প্রাথমিক প্রতিবাদ পর্যায়ে আমরা কি করি? আমরা সমাবেশ করি, আমরা মিছিল করি, বা আমরা সেই প্রতিবাদের ভাষাটাকে স্লোগানের আকারে দিয়ে জনগণকে আমরা সেটা বোঝানোর চেষ্টা করি, তাদের মধ্যে সেই মানে অ্যাওয়ারনেসটা, সেটা সচেতনতাটা এনে তাদের মাধ্যমে কর্মসূচিগুলোকে আরো বৃহৎ আকারে করে সরকারকে বার্তা দিতে চাই যে তোমার কাজগুলো সঠিক হচ্ছে না, তোমার রাষ্ট্র পরিচালনা যথাযথ নয়, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপ এবং প্রথম ধাপ যদি আপনি একেবারেই করতে না দেন, নীতি সমালোচনা যদি বলি, পলিসি ক্রিটিসিজম, সেটা গণমাধ্যমের মাধ্যমে আপনি আমাকে করতে দিচ্ছেন না, আপনি আমার কোনো সংবাদ প্রকাশ করতে দিচ্ছেন না, আপনি আমার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন এই যে খুনি সরকার, আবার আমার কোনো সংবাদ প্রচার করতেও দেবেন না, তাহলে আমাকে আপনি বললেন, ডেজিগনেট করলেন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে, তাই না? পরবর্তী যে কাজটি, যে প্রতিবাদের যে কার্যক্রমগুলো, সভা সমাবেশ মিছিল করা, সেটা তো আমার করার প্রশ্নই আসে না, কারণ আপনি আমাকে তো কথাই বলতে দিচ্ছেন না। যখন আপনি কথাই বলতে দেবেন না, যখন আপনি দাঁড়াতেও দেবেন না, তৃতীয় পর্যায়ে আসে কিন্তু সংগ্রাম। হ্যাঁ, সংগ্রামের পর্যায়ে গিয়ে সংগ্রামটা কি হয়? সংগ্রামটা হয় প্রাথমিকভাবে ওই যে আন্দোলন সংগ্রাম বা নীতি সমালোচনার বিষয়টা জোরালোভাবে রাজপথে সেটাকে নিয়ে আসা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো, সেটা হচ্ছে সংগ্রাম। সেই সংগ্রামের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন বা আমার অবস্থান জানান দেয়া। এই সংগ্রামের পর্যায়ে গিয়ে যদি আমি সেখানে গিয়েও প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে সংগ্রাম করার যে কার্যক্রম সেটাও যদি আমি করতে না পারি, তখন স্বাভাবিকভাবেই যেটা হয়, পরবর্তী সেটা হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন। পয়েন্ট অফ নো রিটার্নে কিন্তু আপনি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ যখন আপনি পুরোপুরি ডিনাই করবেন, তখন পয়েন্ট অফ নো রিটার্নে যাবে। এবং এই জঙ্গি গোষ্ঠীর চাওয়াটাও কিন্তু সেটা, যে তারা আমরা মিলে একটা পয়েন্ট অফ নো রিটার্নে বাংলাদেশ যাবে। কারণ এখানে একটা আরেকটি দুরভিসন্ধি আছে, আপনি যদি পরবর্তী প্রশ্নটা পরে করেন, আমি সেটা এখন বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় 400 থানা এরা লুট করে নিয়েছে। এই 400 থানাতে পুলিশের যেই মারণাস্ত্রগুলো ছিল, অস্ত্রগুলো ছিল, সেই অস্ত্রের সবগুলোই তারা লুট করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে যিনি আছেন, জাহাঙ্গীর সাহেব, তিনি বলছেন যে এর মধ্যে 30% এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই 30% কাদের হাতে? এই 30% এই বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং নানান ধরনের জঙ্গি গোষ্ঠীর হাতে চলে গিয়েছে। পাশাপাশি 5 তারিখের পরে বহু জঙ্গিকে জামিন দিয়ে এবং কারাগার ভেঙে কিন্তু সমাজে ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গি এবং ধর্ষক, যার ফলশ্রুতিতে বাংলাদেশে নারী নির্যাতন এবং ধর্ষণের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। যারা ধর্ষণের মামলার আসামি তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি বুয়েটে আবরার ফাহাদ হত্যা মামলার আমাদের সময়ে গ্রেফতার করা, দণ্ড দেওয়া আসামিকে জামায়াত ইসলামীর আইনজীবী শিশির মনির সাহেব সেখানে গিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছেন, জামিনের ব্যবস্থা করে দিচ্ছেন। এবং জামিন ব্যবসা করে আসিফ নজরুল শত শত কোটি টাকা রাতারাতি কামিয়ে নিয়েছে। বড় বড় টেররদেরকে তারা সমাজে উন্মুক্ত করে দিয়েছে। কেন করে দিয়েছে? কারণ তারা অ্যান্টিসিপেট করছে, তাদের একটা চাওয়া হচ্ছে বাংলাদেশে একটা সংঘাতপূর্ণ সহিংসতা শুরু হোক। সেখানে তারা অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা চায় পরিকল্পিতভাবে এই আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করে এখানে আরেকটি আফগানিস্তান তৈরি করা, আরেকটি ওয়ার থিয়েটার তৈরি করা। আপনি দেখেছেন যে গোপনে কিভাবে ভিন্ন দেশের সেনাবাহিনী এখানে এসে, বিমান বাহিনী এসে মহড়া দিচ্ছে, আমরা কেউই জানি না। সেন্ট মার্টিন এখনো পর্যন্ত কিন্তু বন্ধ। এই বিশাল অস্ত্রের যে ভান্ডার, সেটা কাদের কাছে আছে? আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তো সে অস্ত্র নেই। 30% পুলিশের অস্ত্র কিন্তু এখনো হাতে হাতে রয়ে গিয়েছে। এর পাশাপাশি থানাগুলোতে কিন্তু আইনি এবং বেআইনি অস্ত্র মজুদ করে রাখা ছিল। বেআইনিগুলো এভিডেন্স আকারে, সাক্ষ্য আকারে ছিল, এবং অনেক লাইসেন্স করা অস্ত্র সেখানে রক্ষিত ছিল। মানুষ যারা লাইসেন্স করেছে তারা অনেক সময় থানায় গিয়ে অস্ত্রটা রেখে আসে নিরাপত্তার স্বার্থে। সেগুলো কিন্তু সবগুলোই মিসিং। তারপরে
এসএসএফ প্রধানমন্ত্রীর তৎকালীন সময়ে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, তার যে অস্ত্রের ভল্ট ছিল, সেখানে উজি মেশিন গান থেকে শুরু করে সেমি অটোমেটিক রাইফেলস গুলো ছিল, সেগুলো একটা বিশাল অংশ মিসিং। এখন অস্ত্র এমন ভাবে এদের হাতে আছে, তারা নির্বাচনমুখী নয়, আসলে নির্বাচনটা একটা ফ্যাসাদ তৈরি করছে। নির্বাচনটাকে কেন্দ্র করে হয় নির্বাচনটাকে সংগঠিত করে, অথবা নির্বাচনের আগে বা পরে তারা প্রত্যাশা তাদের যে একটা ভয়াবহ সংঘর্ষপূর্ণ অবস্থা সৃষ্টি হবে, যেটা তারা বলছে যে ফাইনাল সলিউশন তাদের। তারা যে বলছে যে নিশ্চিহ্ন করবে, এই নিশ্চিহ্ন করার জন্য তারা একটা ফাইনাল সলিউশন চায়। ওই যে হিটলার যেভাবে করে সিদ্ধান্ত নিয়েছিল যে জিউদেরকে, ইহুদিদেরকে যে নিশ্চিহ্ন করবে বা অন্যান্য মাইনরিটি থেকে নিশ্চিহ্ন করবে, এরা এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, কারণ এরা বাই প্রফেশন জঙ্গি মানসিকতা বহন করে, নৈরাজ্যবাদী, অ্যানার্কিস্ট। হ্যাঁ, এবং সামনে শুধুমাত্র কয়েকজনকে রেখেছে, আপনি দেখেছেন তাদের। তাহলে আপনারা এই পরিস্থিতিতে কি পরিকল্পনায় সামনে আগাবেন? আমার প্রশ্নটা সেটা ছিল। স্বাভাবিক, আপনি যখন দেয়ালে যখন পিঠ থেকে যায় সংগ্রামের, তো সেই ধাপে গিয়ে আপনাকে যদি ইটটি মারে, আপনাকে পাটকেলটা মারার জন্য তো প্রস্তুতি নিতে হবে, তাই না? তো সুতরাং আমাদের একটাই সবচেয়ে বড় কনসার্নটা হচ্ছে আমার সাধারণ জনগণ, যাদের জন্য আমাদের এই আন্দোলন, যাদের জন্য আমাদের রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা বা রাজনীতি। তো সেক্ষেত্রে মানুষের জীবন যাত্রার যে উন্নয়ন আমরা করেছি, আমি কি তাদেরকে একটি গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে তাদেরকে আরো দরিদ্র করা বা আরো বেশি দেশের ক্ষতি করা, কি সেটা আমি কি করতে পারবো? আমার কি করা সেটা কি সম্ভব হবে? সেটা হচ্ছে আমাদের একটা কনসিডারেশন। আওয়ামী লীগ যদি চায়, সেটাই আমি বলছি, কি করব সেটার রাজনৈতিক প্রক্রিয়া চলমান, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক কৌশল, সেটা কিন্তু আমাদের চলমান আছে। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। সবসময় যে সহিংস আন্দোলনের মাধ্যমে যে লক্ষ্য বাস্তবায়িত হবে তা নয়, আবার সহিংসতা ব্যতীত যে সংগ্রামও যে সফল হয় তাও নয়। কোন ধরনের সহিংসতা মেথডটা খুব স্পষ্ট হতে পারছে না। তাহলে কি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমাদের মেথড আপনাকে এখানে আমি আপনাকে এখানে বলবো না আমাদের মেথড, তাই না? তাহলে সেই যে সাবেক প্রধানমন্ত্রীর যে বক্তব্য, আওয়ামী লীগ নেত্রীর যে বক্তব্য যে গেরিলা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এখনো সেই প্রস্তুতির বা সেভাবে সেদিকেই যেতে হবে, এটি কি আপনারা কিভাবে নিচ্ছেন? এই বক্তব্যটা কি আসলে নির্দেশনা হিসেবে নিচ্ছেন নাকি মানে কি? দেখুন, একটি হচ্ছে আমাদের মোটা দাগের নির্দেশনা। গেরিলা যুদ্ধ তো শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না, সেটারও অনেক কৌশল থাকে। মহাত্মা গান্ধী ভারতে অহিংস আন্দোলন করেছিলেন, অসহযোগ আন্দোলন করেছিলেন, তাই না? কিন্তু এই অসহযোগ আন্দোলনের ভেতরে অনেক সহিংসতাও ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস বা অন্যান্য যারা স্বাধীনতা আন্দোলন করেছিল তৎকালীন সময়ে, তারা যদি সেখানে সংগ্রামটাকে সেই অর্থে সহিংস না করত, সেই অহিংস অসহযোগ আন্দোলন কিন্তু সফল হতো না। আমার মূল আন্দোলন হচ্ছে অহিংস, কিন্তু সংগ্রামের নানান কৌশলের পর্যায়ে গিয়ে যদি সেখানে সহিংসতাটাকেই বেছে নিতে হয় বা সেটাকেও প্রতিহত করতে হয়, সহিংসতাকে প্রতিহত করতে হলে তো আপনাকে আত্মরক্ষা করতে হবে। আত্মরক্ষার জন্য আপনাকে যা করার সেটাও করতে হবে। আওয়ামী লীগের সে অভিজ্ঞতাটা আছে। আমি মনে করিয়ে দিতে চাই, এই যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথা তারা বলছে, বেগম খালেদা জিয়া 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ এর নেতৃত্বে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, সকল রাজনৈতিক দল যে অসহযোগ আন্দোলন করেছিল, সেই অসহযোগ আন্দোলনের মাথায় বেগম খালেদা জিয়া সংসদে তড়িঘড়ি করে আইন পাশ করে ক্ষমতা ছেড়ে দিয়ে জুন মাসে আবার নির্বাচন দিতে তিনি বাধ্য হয়েছিলেন, তাই না? কিন্তু তখন মব সন্ত্রাস করা হয়নি, তখন জিয়াউর রহমানের কবরে ভাঙচুর বা আগুনও দেওয়া হয়নি, তখন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়নি। আন্দোলন হয়েছে, সহিংসতা সেখানে ছিল, প্রাণহানির সংখ্যাও কিন্তু এত বেশি ছিল না। ওই যে আপনি বলছিলেন না, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, মানে এর কোনো একটা ধাপে তার মানে বেগম জিয়া রাজি হয়ে গেলেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি বলি, এর কোনো ধাপে কিন্তু তিনি রাজি হননি। তিনি যখন আন্দোলনটি এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো, প্রশাসন তার বিরুদ্ধে চলে গেলেন, সেখানে জনতার মঞ্চ হলো এখানে, এবং সেখানে মানে চট্টগ্রাম বন্দরে, আমরা চট্টগ্রাম অঞ্চলে তখন সেখানে এমন আন্দোলন করেছি যে বন্দর আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেল। এবং এই যে পরিস্থিতিটা, সেখানে আমদানি রপ্তানি বন্ধ করতে কিন্তু আপনার হত্যাযজ্ঞ করতে হয় না, এগুলো কিছু কৌশল আছে। সব কৌশল এখানে আলোচনাযোগ্য নয়, তাই না? আমাদের কিন্তু আন্দোলন
করার কৌশলটা আমরা সেটা নিরূপণ করেছি, যথাসময়ে সেটা আমরা বাস্তবায়ন করব, সেটা আমি আলোচনার একটু বিষয় এই নয়। প্রসঙ্গেও যাই, তাহলে কি যারা আসলে আন্দোলন করলো, আন্দোলনে এখন সবাই বলছে, আমরা ছিলাম, বিএনপি ছিল, জামাত ছিল, বিভিন্ন বাম দলগুলো ছিল, সবাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে দাবি করে, তাদেরও কি দেয়ালে পিঠ থেকে গিয়েছিল? মানে আপনাদের কাছে তাদের যে সেটা পৌঁছানোর উপায় কি আসলে তাদের ছিল? মানে তারা নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন তারা পাচ্ছিল না। জি, আপনি কি 96 সালের কথা বলছেন? না না, আমি বর্তমান পরিস্থিতির, মানে আপনার 5ই আগস্ট পূর্বে তাদেরও কি দেয়ালে, মানে আন্দোলনের যে আপনি 1, 2, 3 নাম্বার ধাপ বা 4 ধাপগুলোর কথা বলছিলেন, সেই ধাপগুলোতে যদি না যাওয়া যায়, তাহলে যখন দেয়ালে পিঠ থেকে যায় বা পয়েন্ট অফ নো রিটার্ন, দেওয়া হয়েছে, হ্যাঁ, তাদেরকে তো দেওয়া হয়েছে ডলার ইনভেস্টমেন্ট, সেটা তো প্রকাশিত হয়েছে। কোথায় কত টাকা কাকে দেওয়া হয়েছে, কি পরিমাণ অর্থ বাংলাদেশে ঢোকানো হয়েছে রেজিম চেঞ্জ অপারেশনের জন্য কত অর্থ এখানে বিনিয়োগ করা হয়েছে, সেটা কিন্তু ভিন্ন। আমাদের সময় যে আন্দোলন সংগ্রাম হয়নি তা তো না, এটা তো আন্দোলন সংগ্রাম হয়নি, এটা হচ্ছে টার্গেট কিলিং, দাঙ্গা বাঁধানো হয়েছে, টার্গেট কিলিং করা হয়েছে। এবং আমি, আমার অনেক বিএনপির যারা রাজনৈতিক বন্ধুরা আছেন, তারা নিজেরাও কিন্তু হতচকিত হয়ে গিয়েছিল যে ঘটনার স্কেলে, যে এইটা কারা করছে, কিভাবে করছে। বিএনপিও কিন্তু যে রাজনৈতিক আন্দোলন পরবর্তীতে করেছে, তারাও পরিকল্পিতভাবে কি কি করেছে সেখানে তাদের অনেক নিয়ন্ত্রণ ছিল না। এখন দেখা যাচ্ছে তারা ক্রেডিট নিচ্ছে বা পরিষ্কার সরাসরি বলছে, আমি রামপুরা টেলিভিশনে আগুন দিয়েছি, অর্থাৎ তারা সেটা করেছে। এবং সেটা করার জন্য তো একটা ইনভেস্টমেন্ট লাগে। যে কোনো আন্দোলন সংগ্রাম যারা করে, রাজনীতি যারা আমরা করছি, আমরা জানি মোবিলাইজেশন করার জন্য যে আর্থিক যোগ লাগে, যে অর্থ বিনিয়োগ করতে হয়, সেই অর্থটা তারা সেখানে নানান সোর্স থেকে তারা সেটা পেয়েছে, এবং পাওয়ার কারণেই তারা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে সেটা করতে পেরেছে। এর পাশাপাশি এখন আমি যদি বলি, সবই শুধু ষড়যন্ত্র ছিল, জনগণের কোনো ক্ষোভ ছিল না, আমাদের সরকার শতভাগ একেবারে মানে সততার মূর্ত প্রতীক হিসেবে সরকারের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায় সবকিছু সঠিক ছিল, সেটা তো একটা রাজনৈতিকভাবে আমি বলবো অপলাপ হবে, তাই না? প্রতিটা সরকারের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ থাকবে, এবং দুর্নীতির জায়গায় গিয়ে, বড় দুর্নীতি বা ছোট দুর্নীতি বলি, আওয়ামী লীগের নেতাকর্মীরাও তো দুর্নীতির শিকার হয়েছে, হয়েছে না? আমি সরকারে থেকে বসে রাজুকে আমাকে 50,000 টাকা ঘুষ দিতে হয়েছে আমার ফ্ল্যাটের, সিম্পল, আমি ফ্ল্যাট নিয়েছি, সেই ফ্ল্যাট আইডিএলসি থেকে আমি তৎকালীন সময় আমি লোন নিয়ে ফ্ল্যাট কিনলাম, আমাকে সেখানে মিউটেশন করতে আমি সরকারের উপমন্ত্রী থাকা অবস্থায় 50,000 টাকা ঘুষ দিতে হয়েছে, এবং আমাকে সেখান থেকে বলা হয়েছে যে মন্ত্রী হিসেবে আমি কম পেয়েছি, এটার রেট নাকি 2 লক্ষ টাকা। তো তারপরে আমার আপনারা কোনো একজন ব্যবস্থা নিলেন না? মানে মন্ত্রী হিসেবে আপনার তো একটা গ্রিপ ছিল। মন্ত্রী হিসেবে আমার গ্রিপ ছিল, আমি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই তখন সে তো আমার মিউটেশনটা দেবে না, দিচ্ছে না। আমার সরকারি কর্মচারী আইনের যে প্রক্রিয়া, যে কোনো রাজনীতিবিদকে আপনি যে কোনো সময় মামলা দিয়ে কিন্তু আপনি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা বলেন, ক্রিমিনাল মামলা বলেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু সরকারি কর্মচারী, আপনি দেখুন বিগত আমাদের এই যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা সরকারে যারা কর্মচারী, তাদের যেই ডিসিপ্লিনারি প্রসেস, এটা যদি ক্যাডারভুক্ত সার্ভিস বলি বা রাজুক সিটি কর্পোরেশনের কর্মচারী বলি, আমরা কতজন ব্যক্তিকে শাস্তি দিতে পেরেছি, সেটাই তো আমাদের, আমি বলবো, ব্যর্থতা। আমি যখন বেসিক পাবলিক সার্ভিস নিতে যাই, সেখানে গিয়ে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট করাতে যাচ্ছি বা মিউটেশন করাতে যাচ্ছি, সেখানে গিয়ে যে আমাকে যে মাইক্রো করাপশন, মানুষকে কিন্তু মাইক্রো করাপশন কিন্তু ইফেক্ট করে না। মানে পৃথিবীর অনেক দেশে কিন্তু মাইক্রো করাপশন চলছে, বড় লার্জ প্রজেক্টগুলোতে নানান ধরনের প্রফিট শেয়ারিং হচ্ছে, সেটা রাজনৈতিক দল পাচ্ছে নাকি উচ্চ পর্যায়ের আমলারা পাচ্ছে নাকি কর্পোরেট প্রতিষ্ঠান পাচ্ছে, সেটা কিন্তু আমি আলোচনায় যাচ্ছি না। সেগুলো কিন্তু মাইক্রো পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে আমি একজন নাগরিক হিসেবে আমাকে কিন্তু সেগুলো কিন্তু এফেক্ট করে না। আমাকে এফেক্ট করে যখন আমি আমার নাগরিক সুবিধার যে অধিকারটা যেটা আছে, আমি আমার পাসপোর্ট করতে যাব, সেখানে ভেরিফিকেশনের জন্য আমাকে যদি পয়সা দিতে হয়, আমি মন্ত্রী থাকা অবস্থায় দিতে বাধ্য হয়েছি একজনের পাসপোর্ট করার জন্য। এই সমস্ত মাইক্রো আপনি গণপূর্ত করাপশনের মন্ত্রীকে জায়গায় জানান নাই? আপনাদের তো মন্ত্রিসভার বৈঠক হইতো, আলোচনা হতো, জানান অবশ্যই নাই যেটা হয়েছে? গণপূর্ত মন্ত্রী সরাসরি সেই ডেস্ক অফিসারকে ফোন করেছে। সেই ডেস্ক অফিসার তখন এমন একটি টেকনিক্যাল সে একটা এক্সকিউজ দিল যে এটা পরিবর্তন করতে 3 মাস সময় লাগবে, কিন্তু ব্যাংকের যে অডিটিয়ার, সে অডিটিয়ারের কারণে ব্যাংক করছিল তড়িঘড়ি। তখন ব্যাংক বলছে আপনি ক্ষমতা দেখিয়েছেন তাই আপনি বিপদে পড়েছেন, এটা কোনো বিষয়ই না, এইটা এত টাকা দিয়ে সমাধান হয়ে যাবে, এবং ব্যাংকেই করে দিয়েছে।
যে লোন দেওয়া ব্যাংকের লোকেরাই করে দিয়েছে, এবং সেটা যেটা আমাকে বলা হচ্ছে 3 মাস সময় লাগবে রেকটিফিকেশন করতে, সেটা 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে গিয়েছে। এই যে স্পিড মানি দেওয়ার বিষয়টি, তাই না? তো আমরা চাপে পড়ে, আমাদের সময় অনেক মন্ত্রীও কিন্তু অভিযোগ করেছেন, কিন্তু আমরা তো এই যে ওয়াইডার ইকোসিস্টেম অফ গভর্নমেন্ট ডিসিশন মেকিং, সেখানে নাগরিক তো আমিও মন্ত্রী হতে পারি, উপমন্ত্রী হতে পারি, বা সংসদ সদস্য হতে পারি, কিন্তু এক্সিকিউটিভ ফাংশনের জায়গায় তো আমার ফাংশন নেই। আমি তো আই এম নট দি এক্সিকিউটিভ, আমি হচ্ছে ল মেকার। ল মেকার থেকে আমি মন্ত্রী তো এক্সিকিউটিভ নেতৃত্ব, এক্সিকিউটিভ বটে না, একজন মন্ত্রী তো এক্সিকিউটিভের লিডার, নট দি এক্সিকিউটিভ হিমসেলফ, তাই না? আমরা তো পার্মানেন্ট গভর্নমেন্ট না। পার্মানেন্ট গভর্নমেন্ট হচ্ছে এই যে আমাদের যে মন্ত্রণালয়গুলো, একজন রাজনৈতিক ব্যক্তি সেটা টপে থাকেন, বাকি পুরো যে সিস্টেমটা, এটা তো পার্মানেন্ট গভর্নমেন্ট। এদেরকে তো আপনি কখনো স্যাক করতে পারবেন না। এদের যে প্রক্রিয়া, তার মানে এই যে disciplinary 15-17 বছর একটা মানে স্টেবল হলেন গভর্নমেন্ট হিসেবে, তবুও আপনারা মানে প্রশাসন ব্যবস্থার উপর আপনারা গ্রিপ নিতে পারেন নাই, বরং তারাই আপনাদেরকে পরিচালিত করতো, এরকম একটা অবস্থা। তারা আমাদেরকে পরিচালিত করতো সেটা আমি বলবো না। আমি বলবো তাদের যে ডিসিপ্লিনারি প্রসেস, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি প্রসেস, তাদের যে পারফরমেন্স ইভ্যালুয়েশন যেটা হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যর্থতা ছিল। কারণ আমাদের দেশে যেই পারফরমেন্স ইভ্যালুয়েশন হয়, সে যেই প্রক্রিয়ার মাধ্যমে হয়, নট কতগুলো সে টার্গেট মিট করেছে তার উপর হয় না, সে কত বিধিবিধান মেনে চলেছে তার উপরে হয়। কারণ বিধিবিধান ফ্লেক্সিবলি আপনি দেখতে পারেন, আমি যখন সরকারে ছিলাম আমি দেখতাম মন্ত্রণালয়ে সেখানে ইন্টারপ্রিটেশনের বিষয় আছে। একটি বিধান আপনি নাগরিক স্বার্থে, জনগণের স্বার্থে, জনস্বার্থে সেটা সার্ভিস দেওয়ার জন্য বিধানটা সেভাবে পড়তে পারেন। আবার আপনার যদি মানসিকতা হয় আমি দিব না সার্ভিস, তাহলে আপনি সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। এই যে একটা মানসিকতা, নট টু সার্ভ দ্য পাবলিক ইন্টারেস্ট, এটা যদি আমার মধ্যে থাকে, তখন আমি তো সেটাতে কাজ করব না, এবং সেই কাজ না করার কোনো কনসিকুয়েন্স তো আমরা তৈরি করতে পারিনি। সেটা আমি বলবো আমাদের অন্যতম যে মাইক্রো লেভেলে রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, এবং এই কারণেই তো এই যে ব্যক্তি যারা আন্দোলন করলো, একটা বিশাল তরুণ সমাজকে এই যে ক্যারটটা, সেটাই তো তারা দেখালো যে কোনো রকমে যদি সরকারের একটা কেরানি হওয়া যায়, তাহলে তো তুমিও এই বিশাল কেকের ভাগ পাবে, তাই না? এই কেকের ভাগ দেওয়ার জন্যই তো তারা উত্তেজিত করলো যে আমাদের তরুণ সমাজকে, যে ইউ অলসো আর এন্টাইটেলড পার্ট অফ দিস কেক, করাপশন কেক অ্যান্ড আনএকাউন্টেবিলিটি কেক। এখন এরা কিন্তু সরকারে বসে একই কাজই করছে। এরা সরকারে বসার পরে এরা নিয়োগ শুরু করে দিয়েছে কোনো ধরনের যোগ্যতা যাচাইবিহীন ভাবে। এরা বসে, এরা যেহেতু এদেরকে যেহেতু তার মানে প্রশাসন কি ভয় পাচ্ছে, সামারিটা এরকম জনাব নওফেল, যে আসলে এই প্রশাসনের কাছে বা সরকারের এই ভেতরে যারা আসলে ভেতরের মানুষ বা পর্যালোচনার কাছে, তাদের কাছে যারা সরকারে যাচ্ছেন, ক্ষমতায় যাচ্ছেন, তারা অসহায়? আমি বলবো আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য, এবং সেখানে আমাদের যেহেতু কনসেনসাস ড্রিভেন পলিটিক্স না, হ্যাঁ, এবং সেখানে আমরা একে অপরকে নিশ্চিহ্ন করার যে মানসিকতাটা রাখি, এর ফাঁকে প্রশাসনকে জনমুখী করার জন্য, জনস্বার্থে পরিচালনা করার জন্য যে ধরনের ডিসিপ্লিনারি প্রসেস আমাদের নেওয়া দরকার, সেখানে আমাদের কেউই সেভাবে করে মনোযোগ দিচ্ছেন না, দেননি, আগামীতে দেবেন কিনাও আমি স্পষ্ট। মানে পলিটিক্যাল অপোনেন্টের সাথে ডিল করতে করতে আসলে এখানে মনোযোগ দেওয়াটা কম হয়ে যায়, তাই মনে হলো। আমি একটু এখানে আসি যে সম্প্রতি, কিন্তু সত্য, জি সম্প্রতি একটু ডাকসু, একদম ছোট ছোট করে কয়েকটা পয়েন্টে যদি আপনার কাছে আসি, যে সম্প্রতি যে শিক্ষাঙ্গনগুলোতে দেখলাম, আপনি শিক্ষামন্ত্রী ছিলেন, অতএব এই প্রশ্নটা হয়তো রেলিভেন্ট হবে আপনার কাছে। জাকসু নির্বাচন হলো সামনে, আরো শিক্ষা মানে বিশ্ববিদ্যালয় নির্বাচন পেন্ডিং আছে, সেখানে শিবিরের জয় জয়কার, অথচ আওয়ামী লীগ শাসনামলের সময় একদম শিবির রাজনীতি, প্রকাশ্য রাজনীতিও তারা করতে পারতো না, বরং শিবির দেখলে মারাও একরকম জায়েজ ছিল, একটা অবস্থা এরকম দাঁড়িয়ে গেছিল, সেখানে শিবিরের এমন জয় জয়কার। এর পেছনে কি কারণ? মানে এত মুক্তিযুদ্ধ কর্নার বা বঙ্গবন্ধু কর্নার করলেন আপনারা, তার কি কোনো মানে সত্যিকারের ইম্প্যাক্ট আপনারা পেয়েছেন? দেখুন, এই যে কর্নার করা বা এই যে কিছু সুপারফিশিয়াল, আমি বলবো যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, মানে সিম্বলিকলি দর্শনকে প্রতিষ্ঠা করা যায় না। দর্শনের বিষয়টা, চেতনার বিষয়টা ধারণ করতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে যতই আপনি কর্নার করেন বা যতই আপনি সেমিনার করেন, অনেক বিষয়ে সেই প্রশ্নে তরুণ সমাজ কিন্তু তাদের যে
পেশা, তাদের যে ফিউচার, তাদের যে ভবিষ্যৎ, চাকরি বাকরি বা শিক্ষা জীবন শেষ করা, সেটাকে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আপনি রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক যে আদর্শ সেটা ধারণ করতে পারেন, কিন্তু তারা, যারা বিশেষ করে শিক্ষার্থী, তাদের মধ্যে কিছু প্রাইমারি কনসিডারেশন কাজ করে যে আমি এখানে শিক্ষা জীবন সম্পন্ন করতে এসেছি। শিক্ষা জীবন সম্পন্ন করার জন্য নিরাপদে আমি কিভাবে ক্যাম্পাস যথাসময়ে শেষ করে বেরিয়ে যাব, সেটা আমার কাছে সবচেয়ে বেশি মুখ্য বিষয়। শিক্ষার্থীদের মধ্যে দুটো জিনিস কাজ করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারা একটা বিষয় চিন্তা করেছে, নিরাপত্তার কথা। যে জামায়াতে ইসলামীর যে ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের যেই সাংগঠনিক কার্যক্রম অতীতে আমরা দেখেছি, বর্তমানে আমরা প্রায় সময় দেখি, সেখানে কিন্তু তাদের মধ্যে দুটো অংশ থাকে। একটা থাকে অত্যন্ত মার্জিত, সভ্য, সুশীল, চমৎকারভাবে কথা বলে মানুষকে বুঝিয়ে একটা প্রতিনিধিত্বমূলক একটা মানে ইমেজ তারা সামনে আনে। এর পাশাপাশি ভীতির যে একটা বিষয়টা, এটা ঐতিহাসিকভাবে তারা কিন্তু পরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে টার্গেট কিলিং এ কিন্তু খুবই সিদ্ধহস্ত। তো একটা বিষয় হচ্ছে যে যেই সংগঠনটি ক্যাম্পাসে প্রশাসনের সাথে মিলে এমন একটা সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করেছে, তাদের সাথে যদি আমি থাকি, তাহলে আমি শিক্ষা জীবনটা নিরাপদে সম্পন্ন করে আমি বেরিয়ে যেতে পারবো। এই কারণে কি সবাই আগে ছাত্রলীগে যোগ দিত, এমনকি শিবিরও গুপ্ত রাজনীতি করতো, এই কারণেই কি হতে পারে? কিন্তু ছাত্রলীগের বিষয়টা আর এখানের বিষয়টা কিছুটা ভিন্নতা আছে। আমি কেন বলছি, ছাত্র শিবিরের যেই ফান্ডিং প্রসেস, তাদের যেই স্ট্রাকচারাল প্রসেস, সেটা এবং তাদের যে গুপ্ত রাজনীতি করার যেই পূর্ব অভিজ্ঞতা বা নিকট অতীতের অভিজ্ঞতা, সেটা কিন্তু ছাত্রলীগের সেই অর্থে কখনো ছিল না। ছাত্রলীগের মধ্যে অনেক ধরনের মত পথের কিন্তু একটা ব্যাপার ছিল, এটা ওপেন টু এভরিবডি। সেটা জামায়াতের ইসলামের কোন নেতার সন্তানও যদি বলে যে আমি এখন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, ছাত্রলীগের স্লোগান দিব, তার জন্য কিন্তু রাস্তাটা কিন্তু ওপেন থাকে। এটা হচ্ছে যেগুলো আমাদের, আমি বলেছি মাল্টি ক্লাস পার্টির যেটা নেচার, বিএনপিরও সেম বিষয়। হ্যাঁ, কিন্তু শিবিরের যে বিষয়টি, তাদের মধ্যে যেই তাদের যে আদর্শিক যে প্রক্রিয়াটা, সেটার বিষয়ে শতভাগ তারা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে প্রক্রিয়া, প্রথমে সাথী হতে হবে, তারপরে সদস্য হতে হবে, তারপরে তাদের নেতৃত্বে আসতে হবে। এবারে তো দেখলাম শিবিরের প্যানেলে একদম ধর্ম মানে অন্য ধর্মের মানুষ আছে, নারী বা তাদের যারা আসলে সেরকম দেখে মনে হয় না, তাদের যে একটা কৌশল তার মধ্যে নাই। আমি বলছি এইবার এসে তারা কিছু কনসেশন দিয়েছে। কনসেশন মানে তারাও তো চাইবে তাদেরকে লিবারেল হিসেবে পরিচিত করতে, তারাও তো চাইবে মেইন স্ট্রিমিং করতে। গুপ্ত রাজনীতিতে তো বেশি দিন থাকা যায় না। সিরিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট আছে মোহাম্মদ আল সারা, সে তো আল কায়দার একজন সদস্য ছিলেন। আল কায়দার সদস্য হতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অ্যারেস্টেড হলেন। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো করার জন্য তো এখন তো একেবারে ইসরায়েলের পক্ষেও তিনি কথা বলছেন, তাই না? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে আমি বলবো শিবির তার যেই পাবলিক ইমেজ, সেটা তারা পরিবর্তন করেছে। আপনি যাদের বয়স এখন 40 ঊর্ধ্ব, যারা শিবিরকে চেনেছে, শিবিরকে দেখেছে, সেই শিবিরকে দেখেছে, তাদের মধ্যে শিবিরের জনপ্রিয়তা, যারা কখনো শিবিরকে দেখেনি, শিবিরের অতীত ইতিহাস দেখেনি, তারা তো সেটা জানবে না শিবির কি করেছে। আমরা যারা তাহলে আপনারা যে মানে মুক্তিযুদ্ধ কর্নার করা, বঙ্গবন্ধু কর্নার করা বা সেমিনার, জি, এই বিষয়গুলো কি আপনারা আসলে বোঝাতে পারেন নাই? আমি আপনার কথাটা শুনিনি, আসলে আমার কথাটা শেষ হওয়ার পরে যদি আপনি বলেন, তাহলে আমি আপনার কথাটা শুনতে পারবো। জি, তাহলে একটু সংক্ষেপে করি, আমরা তাহলে আর দু একটা জিনিস ইনকর্পোরেট করে শেষ করতে পারবো। আমি আসলে এক্সাইটেড টক শোতে আই এম নট ভেরি কমফোর্টেবল। আপনি আমাকে একটু সময় সীমাবদ্ধতা দিয়েছিলেন যে অল্প সময়ের মধ্যে শেষ করতে। জি বলুন। কাউন্টার কোশ্চেন বেশি হলে আমি বলতে পারবো না। মানে আই ডু নট লাইক, আমি আপনাকে আগেও বলেছি, আই এম নট ইনটু দিস ভেরি ওভার এক্সাইটেড সেনসেশনালিস্ট। আচ্ছা, আপনি শেষ করুন, আপনার বক্তব্যটা শেষ করুন। জি, একটু ছোট করে। ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে ছাত্র শিবিরের সহিংসতা আমরা দেখেছি। 6 মার্ডার, 8 মার্ডার, ব্রাশ ফায়ার করে হত্যা করার সেই যে কার্যকলাপ আমরা দেখেছি আমাদের বয়সী যারা। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে কতজনকে রকেটে দিয়েছে। আমরা দেখেছি ছাত্র শিবির কি করেছে। সুতরাং আমাদের বয়সী যারা, তারা ছাত্র শিবিরকে খুব ভালো করে চেনে। আর আজকের যে ছাত্র শিবিরের যে ইমেজটা তারা মেকি ইমেজ তৈরি করছে, একটি 19, 20, 21 বছর বয়সের একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার কাছে তো সেই ইতিহাসটা নেই, তার কাছে তো সেই তথ্যটা নেই, তার কাছে তো সেই অভিজ্ঞতাটা নেই। তো স্বাভাবিকভাবেই সে বিভ্রান্ত হবে
সে তাদের প্রতি ইমপ্রেসড হবে, সেটাই তো স্বাভাবিক। এবং সেখানেই তো তাদের, আমি বলবো যে একটা বড় ক্রেডিট, যে তারা তাদের পূর্বের যে সহিংসতা, তাদের যে ভয়াবহতা, সেগুলোকে গোপনে রেখে সাধারণ শিক্ষার্থীদেরকে একটা বার্তা দিতে পেরেছে, আমি এই শিবির না, আমি নতুন শিবির। ওই শিবির ওই ছিল, এইটা নতুন শিবির। এই যে একটা অবস্থান তারা কনভিন্স করতে পেরেছে, এই কারণে কিন্তু এটা আপনি আমি তাহলে মনে সেই করি ক্রেডিটটা তাদেরকে দিচ্ছেন? অবশ্যই দিতে তো হবে সেটাই। জি। এবং সেখানে তো আবার আবার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই সর্বশেষ এই বিষয়ে, সেখানে তো ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে, আমরা শুধু আনিনি, সেখানে ব্যাপক কারচুপি হয়েছে। ছাত্রদল সেখানে দেখাচ্ছে নীলক্ষেতে গিয়ে ব্যালটও প্রিন্ট করা হয়েছে। আবার সেখানে এটাও বলতে হবে যে ছাত্রলীগকে তো আপনি নিষিদ্ধ করে, শুধু ছাত্রলীগ নয়, ছাত্রলীগের সাথে সমমনা যে সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ছিল সেগুলোকে তো আপনি নিষিদ্ধ করে দিয়েছেন, তাই না? জি। জি। তারপরেও আসলে বিপুল একটা মানে কি বলে যে নজির দেখছিলাম ভোট পড়ার হার, সেখানে একটা ব্যাপক ভোট পড়েছে। এখন ঠিক মনে নাই কত শতাংশ, 78% সম্ভবত যা মনে পড়ছে ভোট পড়েছে। এটিও একটা দেখার বিষয়। আমি ওই প্যানেলের শিবির প্যানেলের যে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন, সেটাও শিবির প্যানেল থেকে একটা মেয়ে নির্বাচিত হয়েছেন, জুমা নামে। তার সাথে আমার কথা হচ্ছিল এই প্যানেলে। তিনি বলছিলেন যে আসলে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই প্রজন্মের কাছে কি মুক্তিযুদ্ধ বিষয়টা গৌণ হয়ে গেছে, কিভাবে শিবির থেকে মুক্তিযুদ্ধ প্যানেলেও জয়ী হয়, যেখানে তাদের পূর্ব ইতিহাস এরকম। সে আমাকে জানাচ্ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টা আওয়ামী লীগ বলতে বলতে এবং তাদের কর্মের সাথে এত পার্থক্য দেখা যেত চেতনার সাথে কাজের, যার কারণে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বা মানুষের মধ্যে একটা একরকম অভক্তি বা বিরক্তি চলে এসেছিল বিষয়টি। এই বিষয়টি কি আপনারা আপনাদের কর্মফল মনে করেন, বা আপনি আসলে কি মনে করেন? না, আমি মনে করি যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতিটা আওয়ামী লীগ সেটা সিম্বলিকলি করেছে। আপনি অর্থনৈতিক নীতি প্রণয়নের ক্ষেত্রে তো সেখানে মুক্তিযুদ্ধের চেতনার কোনো বিষয় থাকে না, সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে তো মুক্তিযুদ্ধের চেতনার বিষয় থাকে না, বা আদর্শিক বিষয়টা থাকে না, ম্যাক্রো লেভেলে থাকে। আপনি যদি বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে কিনা আওয়ামী লীগ, অপব্যবহার করেছে কিনা আওয়ামী লীগ, এটা তো বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই গর্ব। একটি রাজনৈতিক দল এটার বিরুদ্ধে বিরূপ মনোভাব সৃষ্টি করেছে একটি প্রজন্মের মধ্যে, সেটা শহুরে একটা ছাত্র সমাজের মধ্যে এই ধরনের একটা বিরূপ মানে মনোভাব তারা সৃষ্টি করতে পেরেছে, সফলভাবে সেটা সৃষ্টি করতে পেরেছে। যে আরেকটা বিষয় আমি আবারও বলছি, যে শিক্ষার্থীদের মধ্যে তার প্রাইমারি কনসিডারেশন ইজ নট ইডিওলজিক্যাল, তার প্রাইমারি কনসিডারেশন ইজ কমপ্লিশন অফ হিজ স্টাডিজ, তার শিক্ষা জীবন সম্পন্ন করা যথাযথভাবে এবং তার পরবর্তীতে তার কর্মসংস্থান হওয়া। এই যে মানে ব্যক্তি পর্যায়ে আপনার চাহিদা কোনটা, আর সমাজ এবং রাজনীতির পর্যায়ে আপনার চাহিদা কোনটা, এর মধ্যে একটা পার্থক্য থাকবে। শিবির মুক্তিযুদ্ধকে সবসময় কলুষিত করতে চাইবে, কারণ ইভেনচুয়ালি গিয়ে তারা সেই ইতিহাস থেকে সরে আসতে চায়, সেই চেতনাবোধ থেকে সরে আসতে চায়, এবং তাদের ক্যাপিটালটা হচ্ছে সেই জায়গাটাতে। আবার পাশাপাশি দেখবেন অত্যন্ত ধূর্ততার সাথে এবং চালাকি, আমি বলবো রাজনৈতিকভাবে তারা কৌশলগতভাবে যেটা করেছে, যে এই যে বিএনপি বা এনসিপির যেই কুলাঙ্গার কিছু গিয়ে ৩২ নম্বরের সামনে গিয়ে 15ই আগস্টে গিয়ে ডিজে পার্টি করছে, বা আমাদের সেই ৩২ নম্বর ভাঙার ক্ষেত্রে সরাসরি যেভাবে করে সিদ্ধান্ত দিয়েছে, তারা কিন্তু এই বিষয়ে অত্যন্ত সুকৌশলে নীরবতা পালন করেছে। ব্যক্তি পর্যায়ে কর্মী পাঠিয়েছে ধ্বংসযজ্ঞ করার জন্য, কিন্তু প্রতিষ্ঠান পর্যায়ে সংগঠন পর্যায়ে একেবারে চুপচাপ থাকতো। কেন থাকতো? তারা জানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে বঙ্গবন্ধু শ্রদ্ধার পাত্র এবং একক নেতা হিসেবে তিনি গণ্য। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিছু বলছে না, তারা বলাচ্ছে আরেকজনকে দিয়ে সুকৌশলে, যাতে করে আওয়ামী লীগের সহানুভূতিটা বা তার আওয়ামী লীগের সমর্থকের সহানুভূতিটার ক্ষেত্রে তার জন্য ক্ষতি না হয়। শিবিরের যে এই যে আমি বলবো যে রাজনৈতিক কৌশল, এই কৌশলের কাছে বিএনপি অনেকটাই পরাজিত হয়েছে। বিএনপি সাধারণ মানুষের কাছে বিএনপি শিবিরের এই যে কৌশল, এখন আমি তো অনেককে বলতে শুনি, যে অনেকেই বলছে যে ৩২ নম্বর ভাঙার ক্ষেত্রে তো আর ডাক্তার শফিক তো আর জনগণকে সেখানে গিয়ে ভাঙার জন্য বলেন নাই। ডাক্তার শফিক ভাঙার জন্য পাবলিকলি বলেন নাই, কিন্তু তার কর্মীদেরকে হয়তো বা পাঠিয়েছেন, আমরা জানি কি জানি না, সেটার বিষয়ে মন্তব্য করতে চাই না। অনেকেই বলছেন যে তিনি তো বক্তব্য দিচ্ছেন অত্যন্ত সুশীল, সভ্য, সুন্দর কথা বলছেন, যেহেতু তিনি একসময় নিজেই বাম রাজনীতি করতেন, জাসদের রাজনীতি করতেন,
সেই রাজনীতি থেকে পরবর্তী শিবির রাজনীতিতে গেছেন। তিনি বাক্যের কৌশল, ডেলিভারি, এই সমস্ত জায়গাতে তো তিনি খুবই সিদ্ধহস্ত, তাই না? তিনি খুবই পটু। সেক্ষেত্রে তিনি সফল একটা ইমেজ এবং ফ্যাসাদ তৈরি করার ক্ষেত্রে। আমি আসলে শিবির বা বিএনপির এই যে বর্তমানে তারা কি কৌশল করছে সেটার বিষয় চেয়ে আমি বলতে চাচ্ছি তাদের ইভেনচুয়াল টার্গেটটা কি, তাদের মানে পরিণতির জায়গায় তারা কোথায় নিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশকে। সেইখানে তারা চাচ্ছে যে আওয়ামী লীগ এবং তার সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এমন একটা পর্যায়ে তারা নিয়ে যেতে চায় যেখানে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য অস্ত্রধারী সশস্ত্র ক্যাডারের যদি আমি কথা বলি, তারা সেই ক্যাডার নিয়ে প্রস্তুত হয়ে আছে ইতিমধ্যেই। আমাদের কাছে তথ্য আছে, সুনির্দিষ্ট তথ্য আছে, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র কিনেছে, আরাকান আর্মি থেকে অস্ত্র কিনেছে, পুলিশের অস্ত্র নিয়েছে। তারা একটা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত নিয়েছে। আপনি যে বলছিলেন আপনাদের অহিংস কৌশল আছে এবং দরকার হলে সহিংসতার জায়গায় সেখানেও আপনাদের প্রস্তুতির জায়গায়, একটু আগে যখন বলছিলেন মানে গান্ধীর আমাদের কৌশল নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা বলতে চান করব না, না। কিন্তু আপনারা আসলে তাদের কাছে এই যে অস্ত্র আছে আপনাদের কাছে কিভাবে আসবে? যদি আপনারা সেদিকে যেতে চান আপনাদের কাছে কিভাবে আসবে বা আছে নাকি? আমরা তো আমাদেরকে যারা সহিংসভাবে নিশ্চিহ্ন করতে চায়, সশস্ত্রভাবে আমাদেরকে নিশ্চিহ্ন করতে চায়, তারা অস্ত্রের যোগান, অস্ত্রের প্রশিক্ষণ, সহিংস সশস্ত্র আন্দোলনের যে মানে প্রতিহত করা আমাদেরকে যে প্রক্রিয়াটাতে তারা যাচ্ছে ধীরে ধীরে, সেই তথ্য তো আমাদের নিতে হবে। আমাদের কাছে যথাযথ অনেক সোর্স আছে, দেশে তো আমাদের সকলেই বিদ্যমান আছে, এবং যে সমস্ত জায়গা থেকে অস্ত্রগুলো দেয়া হয় বা নেওয়া হয় সেগুলো তো নানান সংস্থা বা কারা কোন দিক থেকে কোন দেশ থেকে সেগুলো আনে, কিভাবে সেটাকে বিতরণ করে, যারা রাজনীতি করে, মাঠে রাজনীতি করে, তাদের কাছে এই তথ্যগুলো থাকে। আমাদের কাছেও সেই তথ্যগুলো আছে। জি, সেই তথ্যের প্রেক্ষিতে মানে আপনারাও যে সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের সোর্সটা কি? সেখানে আপনারা যদি সহিংস হতে চান আপনাদের অস্ত্রের উৎসটা কি হবে? দেখুন, আমি তো আমাদের অস্ত্র যুদ্ধ বা সশস্ত্র যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য এখানে আসিনি। আচ্ছা, ঠিক আছে। আবার আমি বলিনি যে এটা নিয়ে কোনো আলোচনা মানে আমরা এই কাজেই করতে যাব। আওয়ামী লীগ সশস্ত্র যুদ্ধ করার অভিজ্ঞতা আওয়ামী লীগের আছে, সেটা আমি বলেছি। না, আপনি বলছিলেন যে অহিংস এবং সহিংস দুটোই হতে পারে। না, অহিংসা থেকেই তো সহিংসতার সৃষ্টি হয় যদি আমার বিরুদ্ধে সেই ধরনের সশস্ত্র কোনো কাজ করা হয়। আত্মরক্ষা করতে গিয়ে তো আপনাকে কিছুটা হলেও সেই সহিংসতা উত্তর দেওয়ার জন্য আপনাকে তো সশস্ত্র হতে হবে, সেটাই হচ্ছে বিষয়। সেটাই হচ্ছে বিষয়। এটা এমন কোন আলোচনার ক্ষেত্র নয় যে আমি এখানে বসে আমার কি কৌশল সেটা বারংবার আমি আপনাকে বারবার বলছি। ঠিক আছে, একদম জি, স্পষ্ট এটি। কিন্তু এই যে আপনাদের সংগঠিত হওয়া, এটার জন্য প্রস্তুতি হওয়া, সেই কৌশলটা না বললেও আমি এটি একটু জানতে চাই যে সেখানেও তো একটা আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজন হয়। সম্প্রতি আমরা শুনলাম এস আলম, যিনি আসলে বাংলাদেশ থেকে বহু টাকা পাচার করেছেন এরকমটা আমরা জানি, পত্রপত্রিকায় আসছে, আদালতেও উঠেছিল সেই বিষয়টি। পত্রপত্রিকায় এখন যা আসছে, এখন না, আপনাদের সময় এসেছে না, পত্রপত্রিকার খবরের বিষয়ে তো কেউ প্রতিবাদও দিতে পারছে না। পত্রপত্রিকায় তো অনেক খবরই আসছে। পত্রপত্রিকায় কিছুদিনের মধ্যে আসবে সাইদিকে আসলেই চাঁদে দেখা গিয়েছিল। না, আমি আসলে আপনাদের সময়, আওয়ামী লীগ সময়ের কথা বলছি। তখন এটা প্রথম আলো ডেইলি স্টারে লিড হয়েছিল, কিন্তু সেটারও কোনো প্রতিবাদ হয় নাই। আদালতেও কিন্তু গিয়েছিল ওই পত্রিকার রেফারেন্সে। আপনার হয়তো মনে থাকবে, আপনি আদালতেরও মানুষ। আদালতেও গিয়েছিল এবং আদালত সেটিকে স্থগিত করেছিল, কোনো তদন্ত অনুসন্ধান সেই সময়ের জন্য স্থগিত করেনি। আদালত একটা টাইম লাইন দিয়েছিল যে এতদিনের মধ্যে সেটাকে শুরু করতে হবে। আদালত একটা নির্দেশনা দিয়েছিল, আদালত স্থগিত করে নাই, তদন্তকে আদালত স্থগিত করে নাই। আপনার বর্তমানে যে মিডিয়া চলছে, সেই মিডিয়ার যে অবস্থা, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কেন বাংলাদেশের বাইরে গিয়ে টকশো করছেন? আপনার তো বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো ধরনের সংবাদ প্রচার করার, আমার ইন্টারভিউ নেওয়ার কি আপনার সেই ক্ষমতা আছে? নেই, কারণ আপনি সেটা অপরাধ করবেন, তাই না? তো যেখানে আপনি আপনার টকশো পরিচালনা করার জন্য ইউটিউবের আশ্রয় নিতে হয়েছে। না, যদিও আমি আসলে বাংলাদেশে বিদেশে আসাটা আপনাদের গণ অভ্যুত্থানের হবার বহু আগে, বা আপনি যেই আন্দোলনই বলেন তার আগে এসেছে, সেটি আমার ব্যক্তিগত কারণে। আমি একটু দর্শককে বলে রাখতে চাই, আমি 2024-এর ব্যক্তিগত কারণটাই আমি বলবো। আমি আসলে ফেব্রুয়ারিতে আপনারা যখন ক্ষমতায় আছেন এবং ভালোভাবেই আছেন, নির্বাচনের ঠিক পর আমি চলে এসেছি, সেটি আমার ব্যক্তিগত কারণে। ক্ষমতা আছে এখন একজন সাংবাদিক হিসেবে,
আওয়ামী লীগের কারো ইন্টারভিউ না, নিয়ে পারছে না, আসলে সেটি পারছে না। এটি এটি একদম চাক্ষুষ দৃশ্যমান যে এটি আওয়ামী লীগের কেউ দেশের গণমাধ্যমে কোথাও কথা বলার সুযোগ আওয়ামী লীগ পাচ্ছে না। নয় শুধু, আওয়ামী লীগ নয় শুধু, আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সমালোচনা করেছে। হুম, তাকে যেভাবে অপমান করা হলো, জি। আক্রমণ করা হলো, আওয়ামী লীগের সমালোচক যারা ছিল সেই কথাগুলো তো এখানে শুধু এখন শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, বা যেটা এই নৈরাজ্যবাদী গোষ্ঠী যে ট্রেন্ড স্থাপন করতেছে সেই ট্রেন্ডের কথা আমি যদি বারবার বলতে থাকি, এই যে আপনি বললেন যে প্রথম আলো ডেইলি স্টার, প্রথম আলো ডেইলি স্টার তো সরাসরি এই ষড়যন্ত্রের সাথে হ্যাঁ, সম্পৃক্ত কিন্তু ছিল। তখন তো এটার প্রতিবাদ করে নাই, সরকারের পক্ষ থেকেও প্রতিবাদ করে নাই, একটু একটু টাকা না, এটা 1 লক্ষ সরকারের কোটি টাকা বিষয়, পাচারের অভিযোগ উঠেছিল। এটা তো সরকারের বিষয় নয়, এটা এটা তদন্তকারী সংস্থা দেখবে, তদন্তকারী সংস্থা তো টেক আপ করেছিল, তদন্তকারী সংস্থা তো টেক আপ তারপরে আবার করেছিল। সেটি আমাদের, স্থগিত হয়ে গেল সেটা তো সময়ের জন্য। আদালতের বিষয়। রাতারাতি আমাদের সময়ে, এসালামের নাগরিকত্ব চলে আমাদের গেল সময় সিঙ্গাপুরে, আপনি আমাকে তো বাংলাদেশের কথাই বলতে নাগরিকত্ব দিচ্ছেন না, বন্ধ আমাকে হয়ে কথা গেল। বলতে না দিলে তো আসলে আপনার টক শোতে আমার পক্ষে কথা বলা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমি কথা বলার সময় আপনি যদি একটু অপেক্ষা করেন আমি তাহলে জাস্ট আপনি আমার আমার প্রশ্ন, পয়েন্টগুলো দিয়ে দিলাম যেন আপনি এই পয়েন্টগুলোতে একটু বলেন। না, আপনার পয়েন্ট তো আমি শুনতে পাচ্ছি না। আমি বলার সময় যখন আপনি বলবেন আপনার পয়েন্টটা আমি শুনতে পারবো না, তাই না? আপনাকে আমার কথাটা বন্ধ করতে হবে। আমি আপনার কথার মধ্যে কিন্তু আমি কথা বলছি না। আপনি আমার কথাটা বলতে দেওয়ার পরে আপনি যদি আমাকে পয়েন্টগুলো দেন তাহলে ভালো হয়। আমি কি তাহলে মানে পয়েন্টগুলো দিয়ে নিব? আমি কি একটু পয়েন্টগুলো দিয়ে নিব? যেটা আমি এখন বলতে চাচ্ছিলাম, পয়েন্টগুলো হচ্ছে আমি বলছিলাম যে আদালতে সেই তদন্তটা স্থগিত করা হলো, এস আলমের রাতারাতি নাগরিকত্ব পরিবর্তনে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে চলে গেলেন সিঙ্গাপুর এবং সাইপ্রাস, সম্ভবত সেই দেশগুলোর নাগরিকত্ব তিনি গ্রহণ করলেন পরিবার সহকারে। মানে এই ঘটনাগুলো হয়ে গেল, 1 লাখ কোটি টাকা পাচার হয়ে গেল, সেটা না প্রতিবাদ না যথাযথ তদন্ত সে সময় হলো না। 1 লাখ কোটি টাকা পাচার, আমি বলি 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে, এটা কে বলেছে? এটা একটা অনুমান। ইউনূস সরকার বলছে বাংলাদেশ থেকে $242 বিলিয়ন নাকি চলে গিয়েছে। বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে জিডিপির আকার হচ্ছে $250 বিলিয়ন। যদি $242 বিলিয়ন যদি পাচার হয়ে থাকতো তাহলে বাংলাদেশের অর্থনীতি হতো আজকে মালয়েশিয়ার থেকে $200 বিলিয়ন বেশি। কোন পাগল বা উন্মাদ কি বিশ্বাস করবে বাংলাদেশের অর্থনীতি ওই, আমরা তো কোনো ক্লেম করি নাই যে বাংলাদেশের অর্থনীতি আমাদের সময়ে এমন ভাবে গ্রো করেছে যেখানে বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে বেশি উন্নত হয়ে গিয়েছিল, এটা তো আমরাও কোনদিন ক্লেম করিনি। এই যে কিছু কিছু সংখ্যার কথা বলা হচ্ছে, উদ্ভট সংখ্যা, এই সংখ্যাগুলো যে তদন্ত করে যে সত্যটা, এসালাম যদি 1 লক্ষ কোটি টাকা নিয়ে যায় অবশ্যই সেটা তাকে শাস্তি পেতে হবে, কিন্তু সত্যটা পাওয়ার অপেক্ষাও তো আমরা করিনি। প্রশ্নটা শেষ করতে চাই যে আসলে কি এই 4,500 কোটি টাকা যে দিচ্ছেন শেখ হাসিনাকে দিবেন আওয়ামী লীগের পুনর্গঠন বা সংগঠিত করবার জন্য, এই তথ্যের ভিত্তি আছে উদ্ভট কিনা? কথা, এই তথ্যের ভিত্তি আছে এই কিনা? ইতিমধ্যে উদ্ভট, 2,500 কোটি টাকা দিয়েছেন, এই তথ্যের ভিত্তি আছে কিনা? জি। এই ধরনের উদ্ভট কথা, আপনি একজন সাংবাদিক, আপনি একজন সাংবাদিক ছিলেন, এখন আপনি মানে সাংবাদিকতাতে এখনো যুক্ত আছেন। কোন ধরনের তথ্য উপাত্ত প্রকাশ করার ক্ষেত্রে সেখানে তো কিছু প্রমাণ প্রয়োজন আছে, তাই না? 2,500 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 400 কোটি টাকা, 500 কোটি টাকা, এই অর্থ তারা কিভাবে নিরূপণ করলো? এই ধরনের উদ্ভট তথ্যের সূত্রটা কি? একটা মিনিমাম একটা তো সোর্স লাগবে না, তাই না? এস আলম 2,500 কোটি টাকা নাকি আমাকে আর কিছু নেতৃবৃন্দকে দিয়ে গেছে। আমার দেশের মতন একটা গোয়েবলসীয় প্রোপাগান্ডা নির্ভর সংবাদপত্রের আলোচনার ভিত্তিতে যদি সেই প্রশ্ন আমাকে করা হয়, আমি তো সেটা অবশ্যই বলবো এর চাইতে ডাহা মিথ্যে কথা আর হয় না। কিন্তু ওই যে আপনি বললেন না যে রাজনৈতিক নেতা হিসেবে আপনাদের কাছে অনেক তথ্য আসে যে কার কাছে অস্ত্র যাচ্ছে, কোথা থেকে টাকা আসছে, এই মানে তথ্যগুলো যেমন করে আসে, এই তথ্যগুলো কি তেমন করে গেল কিনা? কারণ এই কথাগুলো তো আপনি শুনেছেন কি যে এইরকম তথ্য আসছে, এটি আমার মুখ থেকে বের হওয়া তথ্য না, আমি গণমাধ্যমে আসা তথ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি কোন বলেছেন। গণমাধ্যম? হ্যাঁ, এখন গণমাধ্যমের কি অবস্থা আপনি একজন সাংবাদিক হিসেবেই খুব ভালো করে জানেন। আপনি নিজেই তো বাংলাদেশের কোনো গণমাধ্যমে কোনো ধরনের প্রচার করতে পারবেন না আমার কথা। আমার সাথে যে আপনি আলোচনা করছেন এটাই তো আপনি একটা অপরাধমূলক কাজ করছেন বাংলাদেশের যে বর্তমান গণমাধ্যমে যে অবস্থা আছে। তো সেই ধরনের পরিস্থিতিতে গণমাধ্যমে কি আলোচনা আসছে সেটা কি কোনো ভিত্তি আছে? সেটা তো তাহলে কোনো ভিত্তি নেই। আপনি বলছেন এরকম কিছু আসলে হয় নাই। এগুলো তো খুব মুখের কথা, আচ্ছা, এগুলো তো হচ্ছে মুখের কথা। 2,500 কোটি টাকা কোনো মানুষ কি পৃথিবীতে যে কোনো ধরনের ব্যবসায়ী যদি আমি বলি 2,500 কোটি টাকা কি সে চাইলেই কি দিয়ে দিতে পারে? আপনি 2,500 কোটি টাকার যে টোটাল
সাইজ অফ ট্রানজ্যাকশন, এটা কি সম্ভব যে কোনো ব্যবসায়ী 2,500 কোটি টাকা তার কাছে প্রথমত ক্যাশ আছে এবং সেই ক্যাশ 2,500 কোটি টাকা আওয়ামী লীগকে বা কোনো রাজনৈতিক দলকে রাতারাতি সে দিয়ে দিবে আন্দোলন সংগ্রাম করার জন্য? এটা কি কোনোভাবে কোনো উন্মাদকই বিশ্বাস করবে? কেউ করবে না। এগুলো গুজব, গুজব নির্ভর যে সাংবাদিকতা আমার দেশ পত্রিকা এবং আরো কিছু সাংবাদিকতা আমাদের দেশের সৃষ্টি হয়েছে, তারা তো এই ধরনের সংবাদ তো মানে যেইভাবে করে তারা প্রচার করেছে সেই সংবাদের তো কোনো ভিত্তি আমার দৃষ্টিতে আমি দেখিনি। সেই সূত্র দেয়া হয়নি। জি, সেই সংবাদের ভিত্তি নাই, কিন্তু আবার ওই যে বলছেন না উন্মাদেও বিশ্বাস করবে, বিশ্বাস করার জন্য আপনাদের সময় প্রচারিত সেই খবর যে এস আলম 1 লাখ কোটি টাকার মতো নিয়ে পাচার করে দিচ্ছেন এবং তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন কোনো অবস্থান নাই, আদালতে ওইটা স্থগিত থাকছে, পরে হবে, এরকম একটা ব্যাপার হচ্ছে, তখন তো একটা বিশ্বাসযোগ্যতা আছে যে আওয়ামী লীগের সময় টাকা নিয়ে গেছে, অতএব সেই টাকা থেকে এখন আওয়ামী লীগে ইনভেস্ট করা হচ্ছে। উন্মাদকে এভাবে বিশ্বাস করতে পারে না যে বিষয়ের মধ্যে যোগসূত্র থাকতেও পারে, কারণ আমাদের কাছে আসলে তথ্য নাই। 1 লাখ কোটি টাকা, 1 লাখ কোটি টাকা কি কোনো হাতের মোয়া? 1 লাখ কোটি টাকার অ্যামাউন্ট আপনি বোঝেন? বাংলাদেশের বাজেটের 7 ভাগের 1 ভাগ, 7.5 লাখ কোটি টাকা হচ্ছে আমাদের বাজেট। কোনো ব্যবসায়ী না, শুধু রাষ্ট্রের পক্ষেও তো 1 লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়া, হজম করা, খরচ করা, বিনিয়োগ করাটাও খুব কঠিন। আমাদের পরিচালনাগত ব্যয় হচ্ছে 3 লক্ষ কোটি টাকা বা 4 লক্ষ কোটি টাকার মতো। সেখানে 1 লক্ষ কোটি টাকা একজন ব্যবসায়ী নিয়ে গিয়েছে, এই সমস্ত উদ্ভট কথা। আমি কাউকে ডিফেন্ড করছি না। 1 লক্ষ কোটি টাকা কেন? কোনো ব্যবসায়ী বা কোনো রাজনীতিবিদ, কোনো আমলা যদি 1 কোটি টাকাও নিয়ে যায়, সেটা যদি বৈধ পথে না নেয়, সেটা তো অবশ্যই তদন্ত করতে হবে। সংখ্যার যেই গোয়েবলসীয় রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, সেই গোয়েবলসীয় রাজনীতিতে এরা কত সিদ্ধহস্ত সেটা আমরা 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরেও দেখেছি। এই যে ইউনূস সরকার, সে, আমি আবারও বলছি, যে হাজার হাজার বিলিয়ন ডলার এমন ভাবে সে বলছে, আপনারা তাকে প্রশ্ন করুন, তিনি যে 25% শেয়ার হোল্ডার অফ জিপি, সেটার যে ডিভিডেন্ড তিনি বছর বছর পেয়েছেন, সেই ডিভিডেন্ডের যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হয়েছে, সেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেন তিনি মওকুফের জন্য চেষ্টা করেছেন? তিনি কেন, যেটা যে কোনো ব্যবসায়ী বাংলাদেশে যখন তিনি ডিভিডেন্ড পাবেন তার 10% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে রাখতে হয়, তারপরে তাকে আবার ইনকাম ট্যাক্স দিতে হয় যদি সেখানে তার ইনকাম ট্যাক্সের সেই দায়টা আসে। ইউনূস সাহেব কেন সেখানে 650 কোটি টাকার এক্সামশন এত তাড়াতাড়ি নিয়ে নিলেন? বাংলাদেশে আর কোন ব্যবসায়ী সেটা পেয়েছে বলুন? নিজের লভ্যাংশ থেকে। এত গ্রস ইরেগুলারিটি করে আসা একটা মানুষ, তার যে ইউনূস সেন্টার আছে, তার মাধ্যমে যে ব্যাপক মিথ্যা প্রচারণা করছে এবং তার যে প্রচারক গোষ্ঠীকে সে দেশে বিদেশে কাজে লাগাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো 1 বিলিয়ন কেন, 222 বিলিয়ন কেন, সে তো কিছুদিন মধ্যে বলবে কয়েক হাজার বিলিয়ন অর্থ বাংলাদেশ থেকে নিয়ে গেছে, তাই না? তো এই সমস্ত উদ্ভট কথা মানুষ আর বিশ্বাস করে না। মানুষ তাদের বিশ্বাস করে না যখন আসলে ব্যাংকে গিয়ে দেখে, যে ব্যাংকে গিয়ে যখন দেখে টাকা তুলতে পারছে না, তার গচ্ছিত অর্থগুলো তুলতে পারে না, ঋণ খেলাপির পরিমাণ এত বেশি। আমাদের সরকারের সময় কোন ব্যাংক বন্ধ হয়েছে বলুন আপনি? কোন ব্যাংক তার গ্রাহকদেরকে অর্থ দিতে পারেনি? কোন ব্যাংক তার কর্মচারীদেরকে বেতন দিতে পারেনি আমাদের সরকার যতদিন ছিল? ফার্মার্স ব্যাংকে সেখানে লিকুইডিটি ক্রাঞ্চিং হয়েছে, ফার্মার্স ব্যাংকে। কিন্তু যে সমস্ত ব্যাংকগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, বাংলাদেশের কোন ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস হয়েছে আপনি দেখান। আপনি তো বাংলাদেশে 5ই আগস্টের আগে ছিলেন, কোথায় আপনি শুনেছেন বাংলাদেশে আমাদের সরকারের দেয়া লাইসেন্স প্রাপ্ত ব্যাংক বা বিএনপি বা তাদের সরকারের সময় দেয়া লাইসেন্স প্রাপ্ত ব্যাংক, এবি ব্যাংক যদি আমি বলি, মোর্শেদ খান সাহেব সেটার মালিক ছিলেন, সেটাও এক সময় প্রবলেম ব্যাংক হিসেবে দেখা হয়েছিল, কিন্তু সেটাও তো বন্ধ হয়নি। মেঘনা ব্যাংক বলি, এই যে আপনার এখানে যিনি শো করতে আসেন প্রায় সময়, যে আমাদের যে রাশেক রহমান সাহেব, তারা তো মেঘনা ব্যাংকের উদ্যোক্তা। মেঘনা ব্যাংকের উদ্যোক্তা, তার বাবা মেঘনা ব্যাংকের উদ্যোক্তা, তিনি মেঘনা ব্যাংকের বোধহয় পরিচালক। হ্যাঁ, এটাও প্রবলেম ব্যাংক হিসেবে একটা পর্যায়ে বলা হয়েছিল, কিন্তু সেটাও তো বন্ধ হয়নি। একজন কর্মচারীর বেতন তো 1 মাসও আটকায়নি। তো এটা আপনি কোন যুক্তিতে বলছেন যে ব্যাংকগুলো খালি হয়ে গিয়েছে? এই সরকার আসার পরে 5 তারিখের পর থেকে দেখা গিয়েছে লিকুইডিটি ক্রাইসিস। ওয়াই? বিকজ মনিটারি পলিসি ফেলিয়ার। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিল তারা আর কোনো ব্যাংকে লিকুইডিটি সাপ্লাই দেবে না।
কোনো ব্যাংকে লিকুইডিটি সাপ্লাই দিবে না। তো সেই ক্ষেত্রে যখন সেন্ট্রাল ব্যাংক সিদ্ধান্ত নেয় যে লিকুইডিটি আমি কোনো ব্যাংকে দেব না, সেই ক্ষেত্রে কেন আমি ব্যাংকগুলো কিভাবে মানুষ গ্রাহককে পয়সা দেবে? ব্যাংকগুলো তো তখন লিকুইডিটি ক্রাইসিসে পড়েছে, এবং আমাদের বহু রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। যার একটা রানিং গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, আমি যদি বলি, সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেশন চলছে, সেখানে অর্ডার আসছে, সেখানে প্রোডাকশন চলছে, আপনি হঠাৎ করে সেটা বন্ধ করে দিলেন, তো সে তো লিকুইডিটি ক্রাইসিসে পড়বে। তো ব্যাংকের তা যে দেনা সেটা তো সে দিতে পারছে না। এই যে একটা মেজর ইকোনমিক মিসম্যানেজমেন্ট, অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দেওয়ার যে একটা মিসম্যানেজমেন্ট, এই যে আহসান মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আহসান মনসুর দায়িত্ব নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। আমরা পরিষ্কার দেখলাম তার কন্যা দুবাইতে মিলিয়নস অফ ডলার্স দিয়ে সে সেখানে অ্যাসেট কিনেছে। সেটা আবার আহসান মনসুর সাহেব গভর্নর হিসেবে লন্ডন যাওয়ার পথে সেখানে থাকলেন, সে ভিডিও দেওয়া হলো, তার কন্যার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম। সেইখানে প্রায় 100 কোটি টাকা দামি সেখানে তিনি ভিলা কিনলেন, সেই ভিলাতে তিনি থাকছেন। আহসান মনসুরের মেয়ে কিভাবে বাংলাদেশ থেকে এই অর্থ বিদেশে পাঠালেন? আহসান মনসুর সাহেবের মেয়ে, এখন আমি যাকে দায়িত্বে বসিয়েছি তার যেই ব্যক্তিগত সততার প্রশ্নে তাদের যে অবস্থা, সে অবস্থাতে তো তাদের কোনো কথা বলার অধিকার নেই। আহসান মনসুর সাহেবের মেয়ে ঢাকাতে একটা রেস্টুরেন্ট চালাতেন, নাম হচ্ছে হর্স অ্যান্ড হর্স। সেই রেস্টুরেন্টে বিনা অনুমতিতে সেখানে অ্যালকোহল সার্ভিস করা হতো, নার্কোটিক্সের কোনো লাইসেন্স ছিল না। আমাদের সরকারের সময় যখন তাকে সেখানে গিয়ে নার্কোটিক্স গিয়ে সেখানে লাইসেন্স চাওয়া হলো, তিনি তখন তার ক্ষমতার দাপট দেখালেন, তিনি অত্যন্ত উচ্চ পর্যায়ের লোকজনের সাথে তার যোগাযোগ ছিল, তিনি সেটাকে ধামাচাপা দিয়েছেন। তো এই ধরনের ব্যক্তিরা যদি এখন আমাদেরকে ছবক দেন, এই ইউনুস সাহেব এখন বিলিয়ন বিলিয়ন ডলারের কথা বলছেন, তিনি কিভাবে গ্রামীণ ইউএসএ তে বিনিয়োগ করেছেন সেটার তো কোনো অনুমতি ছিল না। তিনি কিভাবে ফ্রান্সের ড্যানন কর্পোরেশনের সাথে জয়েন্ট ভেঞ্চারে তিনি ইনভেস্টমেন্ট করেছেন সেটা তো কোনো অনুমতি ছিল না। তিনি ইউরোপে, তিনি প্যারিসে কিভাবে ফ্ল্যাট কিনেছেন সেটার তো কোনো অনুমতি ছিল না। ক্ষমতায় আসা মাত্রই তিনি রেট্রোস্পেক্টিভলি ভূতাপেক্ষ অনুমতি দিয়ে সেটাকে তিনি পাশ করিয়ে নিলেন। সেই প্রশ্নগুলো তো তাদেরকে আপনি করতে পারবেন। জি, খুবই যৌক্তিকভাবে আপনি প্রশ্নগুলো রাখতেই পারেন। সেই প্রশ্নগুলোরও উত্তর পাবো কিনা জানি না। আমরা মানে যখন যাকে পাই চেষ্টা করি তার কাছ থেকে তার বিষয়ে সেই প্রশ্নগুলো উত্তর খুঁজবার। কোনো ব্যবসায়িক গোষ্ঠীর মুখপাত্র জি জি, কোন আলম বা কোন বসুন্ধরা কত টাকা নিয়ে গিয়েছে সেই তথ্য তো আর আমার কাছে থাকবে না, সেই তথ্যটা সমস্যা হচ্ছে কারোর কাছেই থাকে না, কারোর কাছেই থাকে না সেই তথ্য। আপনি দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান, তাকে আপনি সুনির্দিষ্ট করে প্রশ্ন করতে পারেন, তাকে আপনি আপনার শোতে ডাকেন, সেখানে ডেকে তাকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই কথাটাতে বলেছেন, তো মানির তো একটা ট্রেইল আছে, টাকা তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? সেই মানি ট্রেইল আপনি বলছেন যে অমুক ব্যবসায়ী গ্রুপ বিদেশে টাকাটা নিয়ে গিয়েছে, মানির তো একটা প্রসেসের মধ্যে দিয়ে সেটা গিয়েছে, যদি গিয়ে থাকে তাহলে সেটা তারা জনসমক্ষে উন্মুক্ত করুক। শুধু মোটা দাগে সংবাদ করলে তো হবে না, মোটা দাগে তো অনেক সংবাদই হয়েছে। আপনি জানেন যে পশ্চিমা বিশ্বে বিবিসি, সিএনএন এর মতন সংবাদপত্র সংবাদ প্রকাশ করেছে ইরাকে সাদ্দাম হোসেন ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন তিনি তৈরি করেছেন, সেটার উছিলা দেখিয়ে পুরো ইরাকে মার্কিন সামরিক অভিযান চালিয়েছে। তো সেটা তো বিবিসির মতন সংবাদ প্রতিষ্ঠান কিন্তু প্রচার করেছে, সেখানে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ছিল। তো কিছুই তো পাওয়া গেল না শেষ পর্যন্ত। সংবাদের ভিত্তিতে যদি সেটা নিরূপণ করতে দেওয়ার কোনো অধিকার না হয়, এখন আমার বিরুদ্ধে আপনি একটা সংবাদ প্রচার করে দিলেন, আমাকে তো সেটার কোনো আপনি সুযোগই দিচ্ছেন না আমি সেটা একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। আপনি আমার বিরুদ্ধে যেটা অ্যালিগেশন আমি দেখেছি যে 42টা অ্যাকাউন্টে 141 কোটি টাকা নাকি লেনদেন পাওয়া গিয়েছে। তা আমার জানা মতে আমার অ্যাকাউন্ট আছে 2টো, তো বাকি 40টা অ্যাকাউন্ট আপনি কোত্থেকে আসলে আমাকে একটু তালিকাটা একটু দেখাবেন। আমাকে যদি আপনি মামলা করতে হয়, চার্জশিট তো দিতে হবে আমার বিরুদ্ধে, সেই তালিকাটা আপনি দেখান। এই যে মোটা দাগে সংবাদ করার মাধ্যমে সেগুলো নিয়ে তো কোনো উত্তর কেউই দিতে পারবে না। এগুলো ভুয়া সংবাদ, এগুলো নিয়ে উত্তর নাই। সমস্যাটা এখানেই যে আমরা উত্তর পাই না কত টাকা পাচার হলো। সংসদে দাঁড়িয়ে আপনাদের সময় অর্থমন্ত্রী অসহায়ভাবে বলছেন কে পাচার করছে, কারা পাচার করছে, আর তারও নাকি জানা নাই। মানে যদি এই সংখ্যাটা না পাওয়া যায় তাহলে তো এরকম 1 লাখ কোটি টাকা কেন, আরো 100 লাখ কোটি টাকা বললেও একটা মানুষের মধ্যে ধারণা তৈরি হবে। সরকারের তো একটা দায়িত্ব আছে এখানে না, যে বিষয়গুলো নিয়ে একটা স্পষ্ট অবস্থান করা। এই 1 লাখ কোটি টাকা পাচার
একটু একটু কথা হয় না, অনেক কথা হয়েছে। আপনারা তো কখনো সেটা নিয়ে কোনো রকম জায়গায় মানুষকে স্পষ্ট করলেন না। দায়িত্বশীল সংস্থাগুলো ছিল সরকারের, করলো না তো এই বিষয়গুলো, বা গণমাধ্যমের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হলো না। না, তাহলে ধরে নিতে হবে আদৌ কি 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে কিনা। বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়া, বাংলাদেশে আবার টাকা বিনিয়োগ হওয়া, এটা একটা অনগোয়িং প্রসেস। হুম। এটাও আলোচনা আছে যে এই যেই ব্যবসায়ী গ্রুপের বিষয়ে আলোচনা বলা হচ্ছে, তারা কিন্তু আবার চাইনিজ একটা কোম্পানি সেপকোর মাধ্যমে এসএস পাওয়ার প্ল্যান্ট নামক একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, প্রায় 1500 মেগাওয়াটের। এবং সেখানে আবার অফিসিয়ালি প্রায় $1 বিলিয়ন মতন সেখানে বিনিয়োগ এসছে। তো এখন যদি বলা হয়ে থাকে সেই বিনিয়োগটা তো কাগজে কলমে এসছে, তাই না? সেটা তো বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে ফরেন কারেন্সি আপনার যে হার্ড ফরেন কারেন্সি, সেটা বাংলাদেশে বিনিয়োগ হিসেবে ঢুকেছে। সেই বিনিয়োগ যদি আমাদের বাংলাদেশে এসে থাকে, সেই বিনিয়োগের আগে যদি সে কোনো টাকা কোনভাবে কিভাবে নিয়েছে সেটাও তো আমাকে দেখাতে হবে। একদিক থেকে সে দেখাচ্ছে সে সেপকোর মাধ্যমে পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ এনেছে এবং নিজের বিনিয়োগও করেছে, আর একদিক থেকে পত্রিকাতে সংবাদ আসছে সে অর্থ নিয়ে গিয়েছে। একটা হচ্ছে এভিডেন্স আকারে সে দেখাচ্ছে যে there is a tangible পাওয়ার প্ল্যান্ট 1500 মেগাওয়াটের। সেই ট্যাঞ্জিবল পাওয়ার প্ল্যান্টে সেপকো এবং এসালম গ্রুপ মিলে এত $1 মিলিয়ন বা $1 বিলিয়ন সেখানে বিনিয়োগ করেছে। ইট ইজ ফ্যাক্ট, ইটস আ ফ্যাক্ট। কিন্তু যেটা আমরা শুনছি পত্রপত্রিকার মাধ্যমে যে এত টাকা পাচার হয়ে গিয়েছে, শুধু একটি গ্রুপ নয়, আরো অনেক গ্রুপের ব্যাপারে বলা হচ্ছে। তো এই যে আমি মনে করি প্রত্যেকটা গ্রুপ যদি 1 কোটি টাকা না 1 লক্ষ টাকা, সেটা মানি লন্ডারিং এর মধ্যে পড়বে। কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে নয়, ক্যাপিটাল ফ্লাইট পৃথিবীর ডেভেলপিং দেশগুলোতে অনেক আগে থেকে হয়ে আসছে। সরকারগুলো ক্যাপিটাল ফ্লাইট ম্যানেজ করে কিভাবে? তারা বিনিয়োগের জন্য ব্যবসায়ীদেরকে আবারও সুবিধা দেয় যে আপনি ক্যাপিটালটা ফ্লাইট না করে, ক্যাপিটাল আপনারই তো ক্যাপিটাল, সেটাকে আপনি না নিয়ে গিয়ে আবারও দেশে বিনিয়োগ করুন। বিনিয়োগের যে পরিবেশ সেটা যদি যথাযথ পরিমাণে থাকে তাহলে ক্যাপিটাল ফ্লাইটটা কমে। আমাদের সময়ে বিনিয়োগের কি পরিবেশ ছিল আর বর্তমানে কি বিনিয়োগের পরিবেশ আছে সেটা একটু আপনি নিজেই যাচাই করে দেখুন। জি, বর্তমানে বিনিয়োগ আসছে না, এই বিষয়টিও মানে এই বিষয়টিও আমরা স্পষ্ট হই যে বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার কথা বলা হয় যে এই কারণে বর্তমানে বিনিয়োগ একদমই শূন্যের কোটায় চলে আসছে। একটা বিষয় একটু বলতে চাই, তারপরে যদি আপনার কোনো ব্যাখ্যা থাকে আমি শেষ করবো, যে এসআরএমের মালিকানাধীন যে ব্যাংকগুলো ছিল সেই ব্যাংকগুলোই আসলে এখন বিশেষ খারাপ অবস্থায় আছে। সেগুলোকেই বিশেষ ঝুঁকিপূর্ণ, মানে কতগুলো ব্যাংকের তালিকা করা হচ্ছে, 5টি 12টি অতি ঝুঁকিপূর্ণ এরকম, বা দেউলিয়া হবার পথে এরকম ভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে। তার মালিকানাধীন ব্যাংকগুলোই বিশেষ করে সবগুলো ব্যাংকেরই অবস্থা খারাপ হয়ে গেল কেন? সেটি কি কোনো ব্যাখ্যা আপনাদের সরকারের সময় পেয়েছিলেন? না, অনেকে তো বলেন যে ইসলামী ব্যাংকও নাকি তার মালিকানাধীন ছিল। আমি ঠিক তার কর্পোরেট যে স্ট্রাকচার বা মালিকানার ব্যাপারে তো আমি তো অর্থ মন্ত্রণালয়েও ছিলাম না, বা আমি মানে এসালমের মুখপাত্রও নেই, সেক্ষেত্রে আমার তো মন্তব্য করা সেটা যাবে না। তো ইসলামী ব্যাংক তো ঠিকই চলছে। অনেকে বলছিল যে এবি ব্যাংক, বিএনপির যে মোর্শেদ খান সাহেবের যে ব্যাংক, সেটা খুব দুরবস্থার মধ্যে ছিল, সেটা তো কখনো আমি বন্ধ হতে দেখিনি। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় যে বর্তমান ক্রাইসিস, সেই ক্রাইসিসটার জন্য সরাসরি দায়ী হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান পলিসি মেকাররা, সরাসরি দায়ী। তারা এসেই সিদ্ধান্ত নিলেন কন্ট্রাকশনারি অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি নেবেন। কেন নেবেন? আইএমএফ তাদেরকে সেই অব্লিগেশনটা ধরিয়ে দিয়েছে। আইএমএফ লোনের শর্ত হিসেবে তারা কোনো ব্যাংকে আর লেন্ডিং করবেন না। তো ব্যাংকগুলো তো ক্রাইসিসের মধ্যেই পড়বে। আর এই যে নতুন লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো সবগুলোই ক্রাইসিসের মধ্যে পড়েছে, কারণ তাদের আমানতের সংখ্যা সেভাবে কম। ডিটেইল ডিসকাশন করার জন্য আমার ডাটা লাগবে, সেই ডাটা নিয়ে আমি আপনার সাথে বসতে চাই। এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে আসলে আপনি যদি আমাকে প্রশ্নগুলো সুনির্দিষ্টভাবে আগে থেকে দিয়ে দিতেন, যে অ্যাম্বুশ স্টাইলে আসলে কথাবার্তা বললে বা কনফ্রন্টেশনালি কনভারসেশন করলে এখানে কোনো ধরনের উত্তর কারো কাছ থেকে পাওয়া খুব কঠিন। অনেক ধন্যবাদ। সেটি আসলে একটু সেমিনার স্টাইল হয়ে যেত, মানে আপনার কথার প্রেক্ষিতে প্রশ্ন করে এই যে সব প্রশ্ন করবো সেটি আমারও আসলে প্রিপারেশনের মধ্যে ছিল না। আমি আপনাকে আগেও বলেছি যে কনফ্রন্টেশনাল টক শো, আমরা টক শো অনেক দেখেছি, বাট কনফ্রন্টেশনাল টক শো করে তো কোনো উত্তর আসবে না। কথার উপরে যদি আমি শুধু কথা বলতে থাকি আর প্রশ্ন করতে থাকি এবং শুধু এটার একটা উত্তেজনাপূর্ণ সেন্সেশনাল কনভারসেশন হয়, তাহলে তো কোনো উত্তর আমরা কেউ পাবো না।
আমার মনে হয় খুব কনফ্রন্টেশন বা খুব সেন্সেশনাল কথাবার্তা না হলেও আপনার কাছে যথেষ্ট তথ্য বা যতটুকু সম্ভব এই মুহূর্তে দেয়া আপনি সেগুলো দিয়েছেন, এবং সেগুলো নিশ্চয়ই আমার দর্শকরাও বিবেচনা করবেন। আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেছেন, আমিও যতটা সম্ভব প্রশ্ন করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনি অনেক সময় দিয়েছেন আমাকে। দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।